সদস্য হিসেবেই দেখি, কিন্তু এর মধ্যেও আমরা দেখছি যে কিছুটা হলো দূরত্ব তৈরি হয়েছে এই মুহূর্তে, যেটার কোনো না কোনোভাবে আমরা আসলে স্বাভাবিক জীবনে আমাদের সবার রাজনৈতিক জীবন থেকে সব থেকে একটা প্রভাব পড়ে। যতই সেনাবাহিনী আর আমাদের থেকে বেশি দূরের কিছু নয়, আমাদের সমাজ সংসারে কিন্তু এ নিয়ে বেশ কথাবার্তা হয়। এখনো পর্যন্ত আমরা যে মানে কু করার সম্ভাবনা বা কু করার চেষ্টা কেউ করতে পারছে, তার মানে কি আমরা আসলে সেনাবাহিনী মুক্ত নয়? এবং সেনাপ্রধানের ভূমিকা নিয়েও বেশ আলোচনা সমালোচনা চলছে। সেনাপ্রধান কি আদতে আসলে আমাদের পক্ষে এখন রয়েছে কিনা, যেটি ছিল সেই আন্দোলনের সময়? সবকিছুকে আমি মনে করি, ধন্যবাদ সাগর ভাই এবং দর্শক যারা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফিজিক্যালি আপনার ফেইথ পিপল আজকে প্রথম শোতে যোগ দিলাম, এর পূর্বে সবসময় অনলাইনে যোগ দিয়েছিলাম। তো যাই হোক, একটা বিষয় হচ্ছে কি যে সেনাবাহিনীর কু শব্দটা যদি আমরা এটা কতটুকু হবে কি না হবে এটা নিয়ে কথা বলতে যাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকার সে বরং কু করার মতো যে সম্ভাবনাময় সময়ে বা সুযোগ, উপলক্ষ, পটভূমি, এই জিনিসগুলো পার করে গেছে। মানে যখন তার কু করার মতো সবচেয়ে ভর যৌবন ছিল বা বসন্ত ছিল, সক্ষমতা বসন্ত, অনেকে তো মনে করি তখন ইচ্ছা করলেও পারতেন না। এখানে আমি বলছি ভাই, এখানে কু হলে আসলে বেনিফিশিয়ারি কে, মানে একটা সেনা কু হতে গেলে তো সেটা একটা ইয়ে থাকবে, মানে আউটকামটা এটা আসলে একটা দায়িত্বশীল জায়গা থেকেও কিন্তু এমন আশঙ্কা করেছে জনাব মাহফুজ আলম, তিনি বলেছে ১-১১ পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এরা অনেকে অনেক কথা বলবে, এখন অনেক বাংলাদেশে এইরকম ভবিষ্যৎবাণী বহু হয়েছে। তো এখন এখানে বেনিফিশিয়ারি কি হবে মনে করেন? এখন যদি কু হয়, কু হলে এটার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে কিন্তু আওয়ামী লীগ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এখানে আপনি চিন্তা করেন, সেনাবাহিনীতে আমরা আমি যদি একদম নিরপেক্ষভাবে কথাটা বলি, সেনাবাহিনীতে যারা আপনার প্রমোশন পেয়ে এখন ঊর্ধ্বতন র্যাঙ্কে আছে, এরা সবাই তো আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছে। এই ব্যক্তিগুলো এখন আর্মিতে আছে, তো আওয়ামী লীগ তো ভরসা করতেই পারে যে সেনাবাহিনীর এই কর্মকর্তারা যেহেতু আছে তাদেরকে তারা করুক না। আওয়ামী লীগের মনে এই কনফিডেন্সটা হওয়াটা খুব স্বাভাবিক, মানে সে মনদের ভালো হিসাবে কিন্তু এটাকে চাইবে, অনন্য কোনো সেক্টর নিয়ে সে এত ভরসা করতে পারবে না। আর সে কারণেই কিন্তু আমাদের আপনার বিভিন্ন জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনীর বিরুদ্ধে করা হচ্ছে। তো এই জায়গায় আমাদের বর্তমান সেনাপ্রধানের স্ট্রেংথ এবং উইকনেস যদি আমি বলি, তার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে উনি সৎ, এবং ওনার আরও একটা স্ট্রেংথ হচ্ছে সৎ এবং তার মধ্যে কোনো লোভ লালসা নেই। কিন্তু আমি মনে করি উইকনেস যেটা, যে একজন সেনা প্রধান একা তো আর একটা সেনাবাহিনী চালান, তার অনেকগুলো উইংস থাকে, তার ডানে বায়ে অনেক স্টাফ অফিসার, কর্মকর্তা, অনেক লোকজন থাকে। এই ব্যক্তিগুলো আমার মনে হয় উনি এই জায়গাটা তাদের প্রতি হয়তোবা অনেক ক্ষেত্রে একটু বেশি নির্ভরশীল, অথবা তাদের দ্বারা অনেক ক্ষেত্রে হয়তোবা তিনি পরিচালিত হন বা তাদের দ্বারা মোটিভেটেড হন। কারণ এছাড়া যদি তারা যদি এখন তাকে মোটিভেট করে কিছু করার চেষ্টা করে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু সেনাপ্রধান নিজের থেকে কু নেওয়ার মতো ওই রকম তার মাইন্ডসেটই নাই। এই বর্তমান সেনাপ্রধান কখন এটা করবেন না, বরং হ্যাঁ, ওনাকে বিভিন্ন জায়গা থেকে হয়তো কেউ বা কোনো একটা জায়গা থেকে তাকে এটা নিয়ে তাকে হয়তো এনকারেজ করার চেষ্টা করতে পারে, তাকে এটা নিয়ে পুশ করার চেষ্টা করতে পারে, কিন্তু তাও এটা হবে না। এখন আপনার দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে তারা যে এনকারেজ করবে সেটাও এখন করবে না। কেন করবে না? কারণ সেনাবাহিনী যদি কু করতো, তাহলে সেনাবাহিনী ইলেকশন নিয়ে তারা এত বেশি জোরে সোরে এটার পক্ষে কথা বলতো না। আপনি কু করতে চাইলে সেনাবাহিনী তাহলে চাইবে এরকম যে এটা অগণতান্ত্রিক একটা সরকার এরকম ভাবে থাকুক, সেনাবাহিনী তার ওইটাই চাওয়া উচিত, যে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হোক, একটা ক্রাইসিস তৈরি হোক, তারপরে সেনা ক্ষমতা আসে। যেমন আমরা 14 সালে কি চিন্তা করছি যে বাংলাদেশে আরও বিশৃঙ্খলা হোক, যাতে সেনাবাহিনী এবং লোকজন বলাবলি করছে কেন সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে না। 18 সালে কিন্তু আমরা বলছি কেন সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে না। আমরা 23-এ নির্বাচন আগে বলছি কেন সেনাবাহিনী কিছু একটা করছে না। আমরা বলে আসছি না গত 16-17 বছর। তো এখন সেই তার মানে একটা ক্রাইসিস হইলেই সেনাবাহিনী দায়িত্ব নেবে। এই মুহূর্তে সেনাবাহিনী কেন ক্রাইসিস চায় না? সেনাবাহিনী একমাত্র সবচেয়ে বেশি আমরা এভিডেন্সিয়ালি দেখতে পাচ্ছি সেনাবাহিনী কোনো ক্রাইসিস চাচ্ছে না। তার মানে কি, সেনাবাহিনী ক্রাইসিস চাচ্ছে না মানে সেনাবাহিনী কোনো দিনেই কু করতে যাবে না। আর তারপর লাস্টলি যেটা, এই বর্তমান সেনাবাহিনীকে আমার কু করার মতো, এখানে সেনা প্রধানের ব্যাপারও আমি আপনাকে করেছি। সেনা প্রধান এবং সেনাবাহিনীকে আমরা দুইভাবে দেখতে চাই। সেনা প্রধানের একটা কানেক্টিভিটি আছে,
আওয়ামী পরিবারের সাথে এমন কথা এটা আসলে কি এটা এটা একটা বিষয় কি সাগর ভাই, তার আত্মীয়তা তার সাথে আছে। এখন আত্মীয়তার হিসেবে আমরা সবাই এটা অ্যাপারেন্টলি অনুমান করতে পারি, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। এটা সবাই আন্দাজ, আপনি অনুমান করে বলতে পারেন, আমি অনুমান করে বলতে পারি, তার সাথে তাকে শেখ হাসিনা যোগাযোগ করতে পারেন। আবার একই সাথে যদি তিনি না করে থাকেন সেটাও আমি মানে এখানে জোর করে বলতে পারবো না, আবার অস্বীকারও করতে পারবো না। তো এই জায়গাটা আসলে কনফার্ম কোনো কিছু না। বাট আমি মনে করি যে শেখ হাসিনার তো তাকে সহ্য করার কথা না, কারণ এই যে অবস্থাটা ক্রিয়েট করার ইমপ্লিমেন্টেশনটা, এই যে 5ই আগস্ট বাস্তবায়ন, এটা তো সেনাবাহিনীর মাধ্যমেই। এখন সেই সেনাবাহিনীকে শেখ হাসিনা কি আদৌ আপনি বিশ্বাস করবে? আপনি মনে করেন কি আপনার ঘর থেকে আমি বের করে দিয়ে তারপর আপনাকে যত আমি প্রেম ভালোবাসা দেখাই যে এই ঘর আপনার, এই ঘর আপনার, আপনি আমাকে ভালোবাসবেন? আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছি আমি, বের করে দিয়ে এখন আমি আপনাকে সারাক্ষণ বলছি যে আপনার ঘরে আপনাকে আমি মিস করি। কিন্তু হয়তো অনেকে তো এটাও বলে যে হয়তো তা এখন আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার না, এটা রয়েছে। এই জিনিসগুলো কি আসলে আমাদের মধ্যে একটা বিভাজন। এই যে দেখেন এই মুহূর্তে আসলে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সেনাবাহিনী বলেন, এই 4টা মেজর স্টেক হোল্ডার এই আন্দোলনের শরিক। আপনি জামাতকে, বিএনপিকে, এনসিপি তথা এনসিপি মানে আমাদের বৈষম্য, এনসিপি তো এখন একটা পলিটিক্যাল নাম নিয়েছে ওরা, বাট আদারওয়াইজ তারা তো অরিজিনালি ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত, বিএনপি, সেনাবাহিনী, এই 4টা স্টেক হোল্ডার কেউ কাউকে অস্বীকার করতে পারবে না। আমার পাশে এনসিপি নেতা আছে, মানে রিফাত বলো, মানে এরা কেন ডিনাই জামাত, বিএনপি বা সেনাবাহিনী? তাই না? এবং তারাও পারবে না, যে সেনাবাহিনীও পারবে না, বলতে পারবে না যে আমি একা করছি, কারণ তুমি সেনাবাহিনী আগাইছো, তোমার পটভূমি তো তৈরি করে দিছে এই ছাত্ররা বা ছাত্রদল বা শিবির। সেনাবাহিনীর এই সম্পর্কে আমি পরবর্তীতে বলবো, আপনি কন্টিনিউ করেন। এখানে বিষয়টা হচ্ছে কি যে এখানে এই 4টা স্টেক হোল্ডার যদি আমাদের ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। এই 4টা স্টেক হোল্ডার থেকে একটা স্টেক হোল্ডার ছুটে যাওয়া মানে আপনার সবকিছু ডিফিকাল্ট হয়ে যাও, অন্যরা সুযোগ নেবে। রিফাত রশিদ, এটাই বলতেছিলাম যে এই সুযোগটা তো অলরেডি তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছে। এনসিপি মাত্র নবজাতক একটা শিশুর মতো আমরা দেখি দল হিসেবে, সেই দল থেকেও দেখা যাচ্ছে অন্যান্যদের প্রতি যে ব্যবহার করা দরকার, যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যেভাবে কথা বলা দরকার, সেই কথা বলা, এটা এখন দেখা যাচ্ছে একটা পুরোপুরি টার্গেটে পরিণত হয়েছে। এনসিপি টার্গেট করছে বিএনপিকে, বিএনপি টার্গেট করছে এনসিপিকে। যদিও বিএনপি ওরকমভাবে আনুষ্ঠানিক বলে না সাংগঠনিকভাবে, কিন্তু অনেকটাই এনসিপির যে দৃষ্টিভঙ্গি, এনসিপির যে নেতাদের কথাবার্তা, এটা অনেকটাই মনে হয় যেন শুধুমাত্র বিএনপিকে ঠেকাতে হবে। এই ধরনের পরিবেশে বা প্রেক্ষিতটা কি আসলে ওই সুযোগটা দিচ্ছে কিনা, যে সুযোগটা অনেকেই খুঁজছে কু করার মতো, এবং যেটা বললেন। আচ্ছা, শুরুতেই আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এনসিপি বা বিএনপির মাঝে যেই একটা রাজনৈতিক, আমরা বলবো যে তারা তো একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ, তো রাজনৈতিক কথার মার প্যাচে, পলিসির মার প্যাচে, ট্যাকটিক্সের মার প্যাচে একজন আরেকজনকে আসলে পিছিয়ে ফেলতে চাবে। কোনো রাজনৈতিক দল তার অপোজিশন যে আছে তাকে আসলে সামনের দিকে নিয়ে আসতে চায় না। তো এটা হলো গিয়ে ন্যাচারাল প্রসেস। আর আমরা তো একটা বিপ্লবোত্তর পরিবেশে আছি, পরিস্থিতিতেও আছে, এবং আমরা একটা কথা কিন্তু প্রায়শই রেগুলারলি একটা কথা বলি, জুলাই এখনো শেষ হয় নাই। জুলাই শেষ হয় নাই মানে জুলাইয়ের যে ইম্প্যাক্ট, জুলাই আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা শেষ হয় নাই। জুলাইয়ের পরবর্তী সময় আমাদের প্রথম যে কাজটা করতে হয়েছে সেটা একটা জাতীয় ঐক্য নিশ্চিতকরণ। জাতীয় ঐক্য নিশ্চিত করার অনেকগুলো ভার্সন আমরা দেখছি। সব থেকে কার্যকরী একটা পদক্ষেপ যেটা হয়তো সেটা হলো জাতীয় সরকার গঠন। সেটা বিএনপি, জামাত তারা আসলে রাজি হয় নাই। সো মেজর দুইটা পলিটিক্যাল পার্টি যখন রাজি হয় না, তখন আসলে আপনি চাইলেও ইটা করতে পারবে না, জাতীয় সরকার করতে পারবে না। ইন্টারিম একটা গভর্নমেন্ট হলো, ইন্টারিম গভর্নমেন্টটা যেই প্রসেসে হয়েছে, মানে যারা যারা উপদেষ্টা সিলেক্ট করছে, একটা বছর হয়ে গেল, কারাই উপদেষ্টাদের সিলেক্ট করছে আমরা জানি না। বলা হয় যে সব রাজনৈতিক দলের সাথে কথা বলে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। এটা সবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি জানি ওল্ড ডিসকাশন, আমি এখানের ভিতরে একটু আসবো, আমি কেন এখানের ভিতরে আমি ইচ্ছা আসতেছি। তো এখানের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করছে। প্রধান উপদেষ্টার কাজ হলো বাকি উপদেষ্টাদের নিয়োগ করা। এই প্রশ্নটা আসলে আমি সাংবাদিকদের পক্ষ থেকে বা আপনাদেরকে বলবো, আপনারা নিজে প্রধান উপদেষ্টাকে বলুন এদেরকে নিয়োগ করেছে, আপনারা পরামর্শ দিয়েছেন, এটা আসিফ নজরুল স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার কার নাম দেওয়া যায়, আপনারা ওখানে আপনাদের প্রতিনিধিরা ছিল। এটা তো আমি সেটাই আমি আপনাকে একটা জিনিস বলতেছি, আমি সেটাই বলতেছি যে এইখানের ভিতরে যখনই বলা হয় যে উপদেষ্টাদেরকে কারা নিয়োগ দিয়েছে, বলা হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কনসেন্ট নিয়ে নেওয়া হয়েছে। কে কার নাম রেকমেন্ড করেছে
সেটা কে কারা কোন ভার্সনে করেছে এই জিনিসটা এখন মনে হয় আমাদের কাছে খোলাসা করার প্রশ্ন এসেছে। এর কারণ আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টা মণ্ডলীর মাঝে তাদের যে পারফরমেন্সের অবস্থা, কে কত খারাপ পারফরমেন্স করতে পারে তার একটা প্রতিযোগিতা এখানের মাঝে চলমান। ফলত এই জবাবদিহিতার জায়গাটা নিতে হবে যে কেন তারা এদেরকে সিলেক্ট করলো এবং এই সিলেক্টের পেছনে তাদের লজিকটা কি ছিল, কোন জায়গায় তারা ফেল করেছে, এই ব্যাখ্যাটুকু অন্তত তাদের নেওয়া উচিত। কেউ তার ভবিষ্যৎ দেখে না, বাট এতটুকু ব্যাখ্যা তাদের নেওয়া উচিত কেন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদের সিলেক্ট করলো, কোন ভিশনের ভিত্তিতে তাদেরকে সিলেক্ট করলো এবং কেন তারা এই মুহূর্তে ফেল করেছে সেইটা নিয়ে তার মন্তব্যটা কি, এই জিনিসটা নেওয়া উচিত। আর এখন যেটা কথা একটা বলেছে যে কু করার তো আসলে সুযোগ ছিল কি ছিল না সেই প্রশ্ন আসছে। কু তো সবসময় একটা চান্স নেয়া, কুর ভিতরে আপনি হয় এসপারে যাবেন, আপনি ক্ষমতাটা আসলে টেক ওভার করতে পারবেন, আদারওয়াইজ আপনি ফেল করবেন আপনার আসলে। এবং মিলিটারির তো একটা কথা খুব প্রচলিত, নো মার্সি, এখানে আসলে কোনো ক্ষমা নাই। সো এইখানের ভিতরে কু হবে কি হবে না এইটা আসলে হলো গিয়ে একটা লম্বা ডিসকাশন। এবং কু যে সবসময় সেনা প্রধানদের থেকে হয় এরকম তো না, কুটা তো আসলে ইন্টারনাল এক্সটার্নাল হতে পারে। এবং কুয়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখতেছি যে ওখানে জুনিয়র লেভেলের অফিসাররা এবং হলো গিয়ে সোলজাররা তারা মাঝমোর মেজর রোলটা প্লে করে আমরা অতীতের কুগুলোর ভিতরে যদি দেখি। সো আমরা কু নিয়ে যেই ধরনের কথাবার্তা বলা হচ্ছে আমার মনে হয় যে শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ বা পিরামিডের যে চূড়াটা আছে সেইটা নিয়ে কথা বলা হচ্ছে, নিচের লেয়ারে যে ঘটনাগুলো ঘটা হচ্ছে এইটা নিয়ে আলাপ আসলে আসতেছে না। আমরা বলবো যে যারা আসলে এক্সপার্ট তারা এই আলাপগুলো নিয়ে আসলে মানুষের মাঝে আসলে ব্যাপারগুলো খোলাসা হয়। এই ভাই একটা কথা বলতে গিয়ে আসলে থেমে গেলেন যে এই ধরনের আলাপ বাজারে ছাড়া হচ্ছে, যে কু করার সম্ভাবনা আছে। বাজারে আসলে আলাপগুলো ছাড়ে কারা, এই প্রশ্নটা আসলে ওনাকে আমি করতে চাই। উনি আসলে এই জিনিসটা ভালোভাবে বলতে পারবেন এবং কারা এই আলাপ ছাড়া আমরা কিন্তু জানি। কিন্তু ওই যে একটা বললাম যে জিনিসটাই যে সম্ভাবনা কি আপনি দেখেন কিনা, আপনারা বিশ্বাস করেন কিনা যে এই ধরনের সম্ভাবনা, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতেই পারে। আমরা বলবো কি কোনো সম্ভাবনা তো আপনি উড়িয়ে দিতে পারবেন না। ভাই যেই কথাটা বললো যে জুলাই পরবর্তী সময় তার সুযোগ ছিল, এখন আমি তাকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে তিনি কয়েকটা জিনিস বললেন, আমি এই প্রশ্নটা আসলে তাকে করতে চাই, তার মধ্য দিয়ে আমি আসলে উত্তরটা খোঁজার চেষ্টা করব। রেজা ভাই বললেন যে সেনাপ্রধান সৎ, তার কোনো লোভ লালসা নাই, মানে এই জিনিসটা তার এই যে এইটা হবে না এবং কুজে হবে না সেই জিনিসটার উনি নিশ্চয়তাটা দিলেন। এখন আমি বলবো যে সেনাপ্রধান সৎ, তার যে লোভ লালসা নাই বা তার পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে কু হবে না, এই লাইসেন্সটা উনি আসলে কোথায় পেলেন? তিনি কি কয়েকটা ডট মিলিয়েছেন? ডট মেলালে তিনি ঘটনার ডটটা মেলাবেন, একজন মানুষের ব্যক্তিগত জায়গা থেকে যে তিনি সার্টিফিকেটটা দিলেন আর কি, এই সার্টিফিকেট দেওয়ার ব্যাকগ্রাউন্ডটা কি সেই জিনিসটা আমি আসলে তার থেকে জানতে চাচ্ছি। ভূমিকার আলোকে বলছি রিসেন্ট অনেক আপনি এটা বলতে পারবেন না। দেখুন 5 তারিখের মাঝে 5 তারিখে আপনার কাছে জুনিয়র অফিসার নেই এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করছে যে তাড়াতাড়ি করে সেনাবাহিনী আসুক, ক্ষমতা নিক। ওই সময় সেটা কিন্তু হলো গিয়ে জনগণ যখন মাঠে নামতে পারেনি, একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, 5 তারিখে সেনাবাহিনীর জনগণের পক্ষে দাঁড়ানো বাদে আর কি কোনো সুযোগ ছিল? তারা যদি জনগণের বাইরে যেত, সুযোগ ছিল। আমি বললাম কি তারা যদি জনগণের বাইরে যেত, লড়াইটা দীর্ঘায়িত হতো। পৃথিবীর কোনো লড়াইয়ে জনগণের এগেনস্টে কখনো মিলিটারি যায় না। আমরা দেখতে পেয়েছি জুনিয়র অফিসাররা, এখন এগুলো আসলে স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি, জুনিয়র অফিসারদের সেনাবাহিনীর মাঝে চেইন অফ কমান্ড ভেঙে গিয়েছে। জুনিয়র অফিসার এবং সোলজারদের কথাবার্তা, সোলজাররা উপরের যেই অর্ডারগুলো সেগুলো আসলে শুনতেছিল না, তারা জনতার কাতারে চলে এসেছিল। এবং আমরা অনেক মিলিটারি অফিসারের কথা শুনতে পেয়েছি, জুনিয়র অফিসারদের কথা, অনেক সোলজারের কথা শুনতে পেয়েছি, তারা সিভিল ড্রেসে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে তারা মুভমেন্টের মাঝে যোগ দিচ্ছিল। ফলত আপনার যখন সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে যায়, কাল ওয়াকার সাহেবের তো কোনো ছিল না, মানে ওয়াকার সাহেব চাইলেও উনি এই সময়ের ভিতরে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি একটা কথা বলতে চাই, লাস্ট মোমেন্টের ভিতরে উনি সেই ডিসিশনটা নিয়েছেন, ওইটার জন্য তাকে ধন্যবাদ। এবং এই ক্রেডিটটা আমরা যতবারই লিখেছি, যতবারই কোনো একটা বিবৃতি, অনেকগুলা ডট আসলে দাঁড়ায়, যে জিনিসের অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়। উপদেষ্টা মণ্ডলীর মাঝেও আমরা দেখতে পাই যে প্রায়শই একটা বিভাজন দেখা যায়, একজন এক এক রকম করে কথা বলে। এই গভর্নমেন্ট আসলে কে চালায়? একটা রাষ্ট্র যখন আপনার চালাতে হয় তখন তো আপনার হলো গিয়ে একটা পলিটিক্যাল ফোর্স এবং একটা পলিটিক্যাল ফোর্সের মাঠের ভিতরে দরকার। এই গভর্নমেন্টে তো পলিটিক্যাল ফোর্স নাই। সো এই পলিটিক্যাল ফোর্সের যে ভ্যাকিউম সেটাকে আসলে পূরণ করার জন্য সে কাউকে না কাউকে কারো উপরে তো সে ডিপেন্ড করতেছে। সেটা কি পুলিশ? আমরা তো দেখতে পাইনি পুলিশ তো তৎপর। সেটা কারা? গোয়েন্দা সংস্থারা আমরা দেখতে পেয়েছি। যে আমি একটা উদাহরণ দিই, এনসিপি ভিতরে মার্চ করলো কোন জায়গার ভিতরে? গোপালগঞ্জে। বাংলাদেশের প্রায় সমস্ত জায়গার মানুষজন অনুমান করছে যে ওখানের ভিতরে একটা হামলা হবে, একটা হামলার সম্ভাবনা তৈরি হয়েছে। সেইখানের ভিতরে গোয়েন্দা সংস্থা বা প্রশাসন কি রিপোর্ট দিয়েছে? যে কোনো প্রবলেম নেই। আমি নিজে এইটা সার্টিফাইড করতেছি। তারা বলছে যে আমারই কোনো প্রবলেম হবে না, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা আমরা ট্যাকেল দেবো। পরবর্তীতে এই ধরনের একটা ম্যাসাকার হলো এখানের ভিতরে এবং সেই জিনিসটার রেস কিন্তু এখন পর্যন্ত কাটে নেই।
গোয়েন্দা সংস্থার উপরে কি এই গভর্নমেন্টের কন্ট্রোলটা রয়েছে পরিপূর্ণ? অনেকগুলো কোয়েশ্চেনটা আসে। যদি গোয়েন্দা সংস্থা, তো আলটিমেটলি আমরা যদি একদম কোট আনকোট করে ডিজিএফআই এর কথা বলি বা এনএসআই এর কথা বলি, এদের বেশিরভাগ তো মিলিটারি নিয়ন্ত্রিত। মিলিটারি থেকে যে গভর্নমেন্টের একটা দূরত্ব বাড়ছে, কারণ ইনফরমেশন গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি। এটা দোষটা কার? এই দায়টা তো ওই যে আপনি বললেন, আবারও আমি আপনার কথা দিয়ে বলতে চাই যে এই আমিও দায়টা তো বলছি, একটা কোঅর্ডিনেশনের জায়গা। গভর্নমেন্ট এবং মিলিটারি উভয়ের কোঅর্ডিনেশনের অভাবটা রয়েছে। এই কোঅর্ডিনেশনের দায়টা তো উভয় পক্ষকে দিতে হবে। আমরা কোনো পক্ষকে ছাড় দিতে পারবো না। পরিবারের ফাদারকে, ফাদার হচ্ছে চিফ অ্যাডভাইজার। আমি বাংলাদেশে যদি একটা পরিবার বলি, এই পরিবারের ফাদার হচ্ছে চিফ অ্যাডভাইজার। এই পরিবারের এখন আর সেনাপ্রধান হচ্ছে একজন সন্তান, উপদেষ্টারা হচ্ছে সন্তান, বিভিন্ন উইং এগুলো হচ্ছে ডিজিএফআই প্রধান বা এনএসআই, এরা সব হচ্ছে সন্তান তুল্য। এখন এই ব্যক্তিগুলো সরকারের কেউ কথা মানলো কেউ মানলো না, এটা দায়িত্ব সরকারের। কেন গ্যাপটা দূর হবে? এই গ্যাপটা তার কমানোর কথা। তিনি তাদের কিনে দরকার ক্লোজ ডোর বৈঠকে বসে এই যে একটা কথা এনসিপির যে ঘটনা, এবং এটা সত্যি কথা, যদি গোপালগঞ্জের দূরত্বটা বাস্তব, হ্যাঁ এটা সত্য কথা, এই দূরত্ব, হ্যাঁ যেমন আপনার সেনাবাহিনী থেকে চিফ অ্যাডভাইজার দপ্তর, আমি যেটা এখন পর্যন্ত জানি যে সেনাবাহিনী থেকে বা ডিফেন্স থেকে যতগুলো চিঠি বিভিন্ন বিষয়ের যে অ্যাপ্রুভালের জন্য যে লেটারগুলো দিয়ে গিয়েছে, অধিকাংশ পেন্ডিং। ইভেন এই যে আপনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা এই আন্দোলনে এত বড় ভূমিকা রাখলো, সেই সেনা কর্মকর্তাদের একজনকে, আপনার ওই যে বললাম যে একজন পুলিশের এডিশনাল এসপি, আমারই বন্ধু বান্ধব, এডিশনাল এসপি থেকে সে এডিশনাল ডিআইজি হয়ে গেছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে উপসচিব, রোববার দিন উপসচিব হয়েছে, সোমবার দিন আপনার জয়েন্ট সেক্রেটারি হয়েছে, বৃহস্পতিবার দিন এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে। এক সপ্তাহে 3টা প্রমোশন। আর সেখানে এই যে যারা অফিসাররা ভিকটিম আমাদের মতো, একটা অফিসার তার মানে পোস্ট রিটায়ার্ড প্রমোশনও পায় নাই, র্যাঙ্ক পায় নাই, তাকে আপনার জিয়াউর রহমানের সময় অফিসারদেরকে বিভিন্ন জায়গায় বসানো। শুধু কমিউনিকেশন গ্যাপ না, এখানের ভিতরে আসলে আমরা বলবো যে উভয় পক্ষের সদিচ্ছার অভাব রয়েছে। কমিউনিকেশন গ্যাপটা তো আসলে মানে একটা বায়বীয় জিনিস। কমিউনিকেশন গ্যাপ কেন হয়? এমন তো না যে যেমন আপনার আমার কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কারণ আপনার সাথে তো আমার কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নাই। রাষ্ট্রের দুইটা মেজর অর্গানের মাঝে যখন কমিউনিকেশন গ্যাপ হয়, রাষ্ট্রের দুইটা মেজর অর্গানের মাঝে তো কমিউনিকেশন গ্যাপ। চিফ অ্যাডভাইজার একা আর আমি দৌড়তে পারি, এখানে অন্যতম ভাবে দায়ী হচ্ছেন ওনার। মানে একটা জিনিস কি, আপনি একটা ভুল করছেন, ওই ভুলে আরো ভুল টেনে নিয়ে আসে। ওনার ভুল ছিল যেমন যে সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে যাকে নিয়োগ দিয়েছেন, একটা সিকিউরিটি অ্যাডভাইজার রোল কি? সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছে পুরো বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি তার অধীনে, তার সাথে সেনাবাহিনীর সেনাপ্রধানের সাথে উনি এর মধ্যে মিটিংই করেন নাই। এমন ব্যক্তিকে চিফ অ্যাডভাইজার চিন্তা করতে হবে, আমার এমন কাউকে সিকিউরিটি অ্যাডভাইজার বানাইতে হবে যেই ব্যক্তিকে ডিফেন্স, মিলিটারি ফোর্স, প্যারামিলিটারি ফোর্স সবাই অ্যাকসেপ্ট করবে। এখন এমন একজনকে ব্যক্তি সিকিউরিটি অ্যাডভাইজার বানাই দিচ্ছেন, তিনি সেনাবাহিনী থেকে বা ডিফেন্স থেকে কোনো লেটার বা কোনো কিছু অ্যাপ্রুভালের জন্য চিফ অ্যাডভাইজার অফিসে গেলে, ডিফেন্স মিনিস্ট্রি গেলে উনি ওইটাকে হেল্প করে রাখেন। মানে আস্তে আস্তে বিবাদ বাড়াচ্ছে। এটা একটা বড় অ্যালিগেশন, বড় ধরনের এটা বড় অ্যালিগেশন। জি, আপনি শেষ করলে আমি ডক্টর ফজল। আচ্ছা, আর একটা যে ছোট্ট একটা জিনিস অ্যাড করে আমি একটা শেষ করতে চাই, যে এই গভর্নমেন্টের যে বললো না, এটা তো একটা পরিবার, অবশ্যই এটা একটা পরিবারের মতন। তবে এখানে বাবার থেকেও বড় কিছু চাচারা আছে এই ফ্যামিলিতে, তারা হলো পলিটিক্যাল পার্টিগুলা। গভর্নমেন্ট অনেক কিছু করতে চায়, ছাত্ররা অনেক কিছু করতে চায়, ছাত্র উপদেষ্টারা বলতে পারি, আরও যদি মেজর স্টেক হোল্ডার জায়গা থেকে বলি, বৈষম্যের যে ছাত্র বা স্টুডেন্ট লিডাররা যারা ছিল, তারা বা বৈপ্লবী যারা যে ছাত্র জনতা, তারা অনেক কিছু করতে চেয়েছে। ফর এক্সাম্পল যদি আমি বলি, স্বৈরাচারী শেখ হাসিনারই রাষ্ট্রপতি চুপ্পুকে সরাইতে চেয়েছে পলিটিক্যাল পার্টিগুলো, বা স্পেসিফিকভাবে বললে বিএনপি এখানের ভিতরে বাধা দিয়েছে, এবং গভর্নমেন্ট কিন্তু সেই জিনিসটা আসলে করতে পারেনি। এবং গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই দেখা যায় যে ঐক্যমত্য কমিশনে সেই জিনিসটা তুলে দীর্ঘদিন যাবত এই জিনিসটা ঘুরে না ঘুরে আন্দোলন করে আদায় করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক সময় যায় না। ফলত এই গভর্নমেন্টের ভিতরে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দেখতে মনে হয় যেন পরিবারের বাবা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি আসলে পরিবারের বাবা, কিন্তু তার উপরে কিছু আমাদের আসলে জ্যাঠারা রয়েছেন, যে জ্যাঠারা আসলে বাবাকে আসলে কন্ট্রোল করে বা বাবাকে আসলে করে, এই জিনিসটা আসলে ঘটতেছে। এনসিপির নেতার বা আমি এনসিপি আমি জানি বৈষম্য বিরোধী নেতা, তারা আপনারা একই গোত্রের মানুষ, আপনাদের দ্বারাই আমরা জানি যে এই সরকার পরিচালিত হচ্ছে, কিন্তু আপনার আজকের স্টেটমেন্ট আমার কাছে মনে হয় না যে সরকারের সাথে আপনাদের তেমন কোনো সম্পর্ক সেরকম ভাবে আছে, কিন্তু আপনাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে বা এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে, এই একটা বড় প্রশ্ন। কত মানুষই তো কত কিছু বলে, হ্যাঁ, কিন্তু তারপরে এই সন্দেহ রয়ে যাচ্ছে কেন আপনারা যে নিজেদের বানানো সরকার, যেই সরকার প্রধান নিজেই বলেছে যে আমাকে ছাত্ররা বসিয়েছে, আমি ছাত্ররা আমাকে এবং প্রধান উপদেষ্টাকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা নিয়োগ দিয়েছে, এই দায়টা তারা কখনো মানে এই ব্যাপারটা সবসময় দেখা স্বীকার করে ধারণ করে, এটার যদি কোনো ক্রেডিট থাকে
সেই ক্রেডিটটা হলো গিয়ে তাদের ঘাড়ে আসে, এবং এটা যদি দোষ হয় এই দায়টা আসলে তাদের ঘাড়ে বসে। বাট অন্যান্য উপদেষ্টা সম্পর্কে এই দায়টা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো নেবে না, সেইটা বাকিরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিল সেইটার জবাব দিতে তারা করবে। অবশ্যই এটাও আপনি কতটুকু অ্যাভয়েড করতে পারেন। আসিফ নজরুলের স্টেটমেন্ট স্পষ্ট ছিল, সেটা আপনি আসিফ নজরুল স্যারকে জিজ্ঞেস করেন। রাতের বেলায় বসে আপনারা সবাই মিলে আসিফ নজরুল স্যারকে আপনারা বলেছেন আপনি প্রধান উপদেষ্টা, উনি লজ্জা পাইছি, ছি আমি কেমনে প্রধান উপদেষ্টা, অন্য কাউকে বসান, এই টাইপের গল্প আমরা শুনছি না, উনি স্পষ্টভাবে সবার সামনেই বলেছেন। তাই ডক্টর ফজল হক ভাই আপনাকে তাদের নাম উচ্চারণ করলেন, আরো অনেকগুলো রাজনৈতিক দল এবং ছাত্রদের সমন্বয় সহ এবং উপদেষ্টাদের মধ্যে দুই একজন ব্যক্তির নাম উচ্চারণ করে বললেন যে তাদের সাথে তার বৈঠক হয়েছে এবং শেখ হাসিনা চলে গিয়েছে, এখন বাংলাদেশে একটি নতুন সরকার আসবে, তার উপরে আস্থা রাখতে বলা হয়েছে যে আপনারা আমার উপরে আস্থা রাখেন। এবং উনি কিন্তু এক ধরনের শেখ হাসিনার এই যে ভাঙচুর সহ বিভিন্ন জায়গায় সমস্যা সেগুলো নিবারণের জন্য বলতে গিয়ে বলেছিলেন যে কিছু তো ঘটবেই, কারণ 16 বছর পর্যন্ত যা হয়েছে সেই জায়গায় তো কিছু মানুষের প্রতিদান বা মানে প্রতি উত্তরে ঘটছে, এটা তো আসলে একদিনে নিবারণ করা যাবে না। তো আমরা কিন্তু সেই মুহূর্তে আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধানের অবশ্যই আন্তরিকতা ছিল বিদায়ী এই কু বা তারা সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার জায়গা থেকে বিরত থেকেছে, এটা আপনাকে মানতেই হবে। আমরা যত শক্তিশালী হই না কেন 5 তারিখ 11টা পর্যন্ত আমরা বিমুখ, আমরা জানি না কি হচ্ছে, অন্ধকার জগতের মধ্যে নিমজ্জিত ছিলাম। 4 তারিখ রাতেও আমরা এরকম ছিলাম, মানুষ হয়তো বহু হতাহত হতো, হ্যাঁ স্বাধীনতা হতো না, হতো একটার পরে আরেকটা হতো, আরো 1 লাখ মানুষ মারলেও হাসিনা হয়তো ক্ষমতা ছাড়তো না, কিন্তু সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনি একটা জিনিস দেখেন, 44 দিনের মাথায় সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সাহায্য করেছে। যে কোনো অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার, আপনার এখানে যদি একজন স্টাফ আপনি নিয়োগ দেন, 40 দিনের মাথায় সে ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে না। এটা কিন্তু একটা সৎসাহস তার ছিল, আর গ্রাউন্ডটা তৈরি হয়েছে। যখন গ্রাউন্ড তৈরি হয়েছে, দেশি বিদেশি চক্র সমগ্র জায়গা থেকে তাকে যে কোনোভাবেই ইঙ্গিত ইশারা দিয়েছে এবং সেই অবস্থায় বাংলাদেশের ফিল্ড প্রস্তুত ছিল, তখনই সেনাপ্রধান এই 44 দিনের মাথায় কিন্তু সে কিন্তু সমস্ত জায়গায় রিসিপশনটাও সুন্দর মতো নিতে পারে নাই, মানে প্রত্যেকটা সেনা ক্যাম্পে যে যাবে ভিজিট করবে সেটাও কিন্তু তার পরিসমাপ্তি হয়নি। তার মানে এটা অবশ্যই আমাদেরকে ক্রেডিট দিতে হবে যে তারা আমাদের পাশে ছিল। সেনাবাহিনীর এই মুহূর্তে যে মানে চিন্তাটা, সেটা হচ্ছে আমরা কিছু জিনিস অতিরঞ্জিত চিন্তা করি। আমরা অনেক সময় মানে একটা ইস্যুকে গায়েব করার জন্য আরেকটা ইস্যু টেনে আনার চেষ্টা করি। আমরা নিজেরাই কিন্তু সেনাবাহিনী উদ্গ্রীব না, কিন্তু আমরাই মনে হচ্ছে যেন চেপে ধরে সেনাবাহিনীর কাছে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরাই বলছি যে তোমরা আসো, কেন আসো না। এটা এক ধরনের উস্কানি, এর পিছনে বিভিন্ন কারণ আছে। কারণগুলো হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশে যেমন অনৈক্য, আমাদের রাজনৈতিক নিজেদের মধ্যে একে অপরের সাথে আমরা লেগে যাচ্ছি, পাশাপাশি আওয়ামী লীগের ষড়যন্ত্র তো বিদ্যমান। আপনি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম আওয়ামী লীগাররা সমালোচনা করলে কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলে, নাকি তারা সবচাইতে টার্গেটেড প্রথম পার্সন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন আওয়ামী লীগ কিন্তু এখন বিএনপি জামাতেরও সমালোচনা করে না, তার সমালোচনা হলো সুদ ইউনূস। এই যে সুদ ইউনূস বলে তাকে ঘায়েল করার মূল কারণটা হচ্ছে তারা এখন যে কোনো মূল্যে ইউনূসকে যদি বিপদে ফেলাতে পারে, তাহলেই বাংলাদেশের এইরকম সেনাবাহিনী আসুক কিংবা যে কোনো একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আসুক, সেটা তারা প্রতিষ্ঠিত করতে চায় এবং ওই প্রতিষ্ঠিত হওয়ার মধ্য থেকেই কিন্তু তারা এস্টাবলিশ করতে চায়। আপনি ইতিমধ্যে ছাত্রলীগের চ্যাট দেখেছেন, তারা বিভিন্ন ইন্টারনাল কমিউনিকেশন করছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রমাণিত হচ্ছে এই যে প্রয়োজনে বিএনপি হয়ে তুমি আক্রমণ করবা, মানুষ মারবা, চুরি ডাকাতি করবা, খারাপ কাজ করবা, কিন্তু কাঁধে চড়াবা বিএনপির। অর্থই হচ্ছে বিএনপির কাঁধে চড়িয়ে এই কাজটা যদি তারা করতে পারে এবং সেটা যদি এস্টাবলিশ করাতে পারে, তাহলে আওয়ামী লীগ আর বিএনপি সেম সেম হয়ে যাবে। আর যখনই এটা সেম সেম হয়ে যাবে, তখনই তারা বলতে সুবিধা হবে তাহলে আমার দোষটা আগে সরকার, আমি তো ভালো ছিলাম। এবং সেটা কিন্তু আজকে হচ্ছে। আমি বিএনপির দুর্নীতির পক্ষে না, কিংবা এই টেম্পো স্ট্যান্ড বলেন, বাস স্ট্যান্ড বলেন, অন্যায়ভাবে কারো উপরে জুলুম অত্যাচারের পক্ষে না, কিন্তু বারবার কিন্তু এই কথাগুলো আপনার টকশোতেও আরেকবার এসে বলেছে। একটা পদ্ম সেতুতে যত হাজার কোটি টাকা শেখ হাসিনা খেয়েছে, এই 1 বছরের দুর্নীতি মিলেও তত টাকা কিন্তু এখন পর্যন্ত কোনো চাঁদাবাজরা খেতে পারে না। এটা বলছি পরে এক্সাম্পল। কিন্তু কি হয়ে গেল, জনগণের কাছে আপনি কিন্তু এখন আর আওয়ামী লীগের দুর্নীতির কোনো তালিকাই কেউ প্রকাশ করছে না। কেন করছে না? আমার টকশোগুলোর মূল টার্গেট নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি জামাতের কাছে, আমার বক্তব্যের মূল টার্গেট নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মধ্যের ভিতরে। আমরা একে অপরকে ঘায়েল করছি, বিএনপি জামাতকে, জামাত বিএনপিকে,
কিংবা এনসিপি জামাতকে বিএনপিকে এভাবে করে একে অপরের ভিতরে ফেসবুক চালাচালি করতে গিয়ে হাসিনা কিন্তু পার পেয়ে যাচ্ছে। অথচ একটা খুনি গত 1 বছরের প্রত্যেকটা টিভি টক শো থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গা থেকে জাতীয়গতভাবে ঐক্যবদ্ধভাবে প্রচার করা উচিত ছিল গত 16 বছরের সকল অন্যায়, দুর্নীতি, অবিচার, ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন যেগুলো বাংলাদেশ থেকে এখন ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। মানে এটাকে মনে হচ্ছে যেন একটা পরিকল্পিত উপায়ে তারা এটা করছে। অতএব আপনি সেনাবাহিনীকে দোষ দিয়ে তো লাভ নেই। সেনাবাহিনী বাংলাদেশের একটা এমন একটা ক্রাইসিসে তারা দায়িত্ব পালন করছে, সেই ক্রাইসিসের মধ্যে তো যতটুকু তাদের পক্ষে সম্ভব তারা কিন্তু সেটা করছে। অনেকে বলতে পারে যে সেনাবাহিনী চাইলে কি এই জিনিসটা বন্ধ করতে পারে না। সেনাবাহিনী চাইলে অনেক কিছু হয়তো পারে, কিন্তু সেনাবাহিনীর মধ্যে এটাও কাজ করে যে আমরা যেটা চাবো সেইটার বিপক্ষে আবার জনমত তৈরি হয় কিনা, আবার আমাদের বিপক্ষে আগামীর গভর্নমেন্ট যারা আসবে তারা আবার অতিরঞ্জিত আমাদেরকে দোষী মনে করে কিনা। কারণ একটা চোরকে এখন পিটান দিলে, এই চোর যদি বিএনপির হয় তো সেনাবাহিনীর পিটানটা খাওয়ার পরেই তো পরের দিন পত্রিকায় আসবে বিএনপির চোরকে পিটালেন অমুক সেনাবাহিনীর কর্মকর্তা। ওই সেনাবাহিনীর কর্মকর্তা তো সেখানে সেফ জোন ফিল করছে না। এটা নট অনলি মানে ফর দ্য আপনার কি বলে সেনাবাহিনী, এটা ইটস ফর পুলিশ ডিপার্টমেন্ট এন্ড আদার্স ডিপার্টমেন্ট অলসো সেম। কিন্তু আমি যেই জায়গাটা বলছি সেটা হচ্ছে এই আমাদের ভাই যেটা করলেন যে আমাদের ঐক্যের বিকল্প কিন্তু এখন আর নেই বাংলাদেশে। এখনো যদি কেউ মনে করে, যেমন লেসে বিএনপি মনে করে যে আমি আসবো, ক্ষমতায় আসবো, আমার জনপ্রিয়তার শীর্ষে আমি, এই দেশে 100% জনপ্রিয় হওয়ার পরেও আপনি আগামী দিন আপনার জন্য জিরো হয়ে যাবে, এটাও আপনার এমন একটা দেশের মাটি। এটা আপনি এটা ভাবে আপনাকে কাজ করতে হবে। যেমন ক্ষমতা টিকিয়ে রাখতে হলেও আপনার সাথে সম্পর্ক রাখতে হবে জামাতের, আপনার সাথে সম্পর্ক রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার ছিলেন, এখন যারা এনসিপি এসেছেন, কিংবা আরো যারা ছোট বড় রাজনৈতিক দল, প্রত্যেকের সাথে। এবং প্রত্যেকের জায়গাটাকে আপনি শ্রদ্ধা, কাউকে ইগনোর করা যাবে না, মোটেই না, মোটেই না। এটার দুইটা ইফেক্ট হবে। একটা হচ্ছে আপনি হয়তো ক্ষমতায় চলে আসতে পারবেন, দেখা যাবে যে ভোটে আপনি একটু হলেও বেশি পেলেন, কিন্তু ক্ষমতায় আসার চাইতে ক্ষমতা রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি 15 দিনের মাথায় আন্দোলন শুরু হবে, 20 দিনের মাথায় বাইতুল মোকাররমে মিছিল শুরু হবে, 1 মাস 2 মাসের মাথায় ব্লকেট কর্মসূচি শুরু হবে। এগুলো ট্যাকেল দেওয়ার ভাষা বিএনপির নেই। ট্যাকেল দিতে হলে কি করতে হবে? খুন করবে, গুম করবে, আয়নাঘর করবে। 24-এর গণ অভ্যুত্থান এগুলোকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নোবডি ক্যান স্টার্ট অ্যাগেইন সেম থিংস হোয়াট আওয়ামী লীগ প্লেড। সো আমাদেরকে যেই জায়গাটায় এখন করতে হবে সেটা হচ্ছে দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে এসে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ সকল বাহিনীগুলোকে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে, তাদেরকে দেশপ্রেমিক ভেবে তাদের সাথে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে। এবং সেই বন্ধনটার প্রথম যারা ভূমিকা পালন করবে, শুধু সরকার না, আগামীর সরকারে যারা আসতে চায় তাদেরকে এই ভূমিকাটা পালন করতে হবে। তারা যত বিশ্রী ভাষায় আমাদেরকে বা অন্যদেরকে কিংবা যে কোনো উইংকে দূরে রাখার চেষ্টা করবে, তারা তত বিপদের মধ্যে সামিল হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ মেজর রেজাউল করিম। আপনার কাছে যদি আবার আসি, দুটি বিষয় নিয়ে পর্যায়ে খুব ছোট করে আপনার কাছে মন্তব্য চাবো। একটি হলো যে নির্বাচন কবে হবে এ নিয়ে, মানে তারিখ তো আমরা পেয়েছি, কিন্তু এখনো কি সংশয় আছে বলে মনে করেন? তার পাশাপাশি নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এ নিয়েও বেশ তর্ক চলছে। জানেন ভালো করে জামাত ইসলাম তো আন্দোলনের হুমকি দিয়েছে। এই ধরনের পদ্ধতিগত বিষয়গুলো যদি ফলো করতে যায় তাহলে নির্বাচনটা আসলে সময়মতো হওয়া সম্ভব কিনা, করা সম্ভব কিনা, রাজনৈতিক দলগুলোর এখন অনৈক্য চলছে, এই প্রেক্ষিতটাকে আপনি কেউ মূল্যায়ন করবে? সামনের সময়টা আসলে কতটা সহজ? সাগর ভাই, থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন। একটা বিষয় হচ্ছে কি, আপনার নির্বাচন এই মুহূর্তে আমাদের দেশে আমরা যে 17টা বছর জুলুম ফ্যাসিজমের পরে আমরা যে একটা অবস্থা ফিরে পেলাম, আমাদের জন্য সত্যিকার অর্থে কিন্তু সংস্কারের প্রয়োজন ছিল কয়েকটা সেক্টরে। আমরা একটা বছর পার করে ফেলছি, একটা বছরে কোনো সংস্কার হয়নি, বরং আমরা কিছু কিছু জায়গাগুলোতে আমরা ফ্যাসিজমের একটা অভয়ারণ্য তৈরি করে রাখছি। যেমন ধরেন, যেই ব্যক্তি এখন অনেক অনেক জায়গাগুলোতে আওয়ামী লীগের কিছু লোকজন আছে, এখন অনেক মিডিয়ার অনেক সেক্টর আওয়ামী লীগের কিছু লোকজন আছে, এই ব্যক্তিগুলো কিন্তু 1 বছর ধরে টিকে আছে, মানে সে আজীবন টিকে গেল। কারণ সে এখন বুঝে গিয়েছে যে বাই দিস টাইম সে সবাইকে ম্যানেজ করে ফেলছে, তার একটা মুখোশটাকে সে একদম পার্মানেন্ট রূপে সে বসিয়ে দিয়েছে। সো এখন আমাদের রিফরমেশন, সংস্কার তো হয়নি, বরং আমরা ফ্যাসিজমের কিছু কিছু নর্মসকে, আমরা কিছু এলিমেন্টসগুলোকে আমরা আরো জীবিত রাখছি, নারচার করা হয়েছে, এবং তাদেরকে আরো মানে এখন শক্তিশালী করে দেওয়া হচ্ছে। কারণ তারা এখন পূর্ণ উদ্যমে এখন দেশের সাথে এখন শয়তানি করার সুযোগটা পাবে। তো এখন সামনে এখন ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন হয়,
আমি 1 বছর এবং সামনে আপনি ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারি আছে হচ্ছে অগাস্ট মাস, আপনার 8 মাস চলে গিয়েছে, আমার আর বাকি 4 মাস আছে। 4 মাস প্লাস ফেব্রুয়ারি 2 মাস, 6 মাস। আপনি 1 বছরে 12 মাসে আপনি কোনো সংস্কার করেননি, তাহলে 6 মাসে কি আপনার সংস্কার কোনো কিছু হবে? হবে না। এখন আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে 1.5 বছর একটা সরকার ক্ষমতায় কোনো সংস্কার ছাড়া আমি একটা ইলেকশন দিলাম, মানে তার মানে কি দাঁড়াইলো যে আমার যেই লাউ সেই কদু। তাহলে এখন কি হবে? ঐক্যমত কমিশনের যে হ্যাঁ, এখন তাহলে কি হবে? আমার মনে হচ্ছে যে আর বিএনপির জায়গা ঠিক আছে। পলিটিক্যাল পার্টি আপনাকে একটা জিনিস কি, রাজনীতির ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা পলিটিক্যাল প্র্যাকটিস। ইন পলিটিক্স মোরাল ইমোরাল এক বোথস আর জাস্টিফাই, এটা আপনার ওই ম্যাকিয়াভেলি প্রিন্স ম্যাকিয়াভেলির ওয়ার্ল্ডে যে বিশেষ যাকে পলিটিক্যাল সায়েন্সের জনক বলা হয়, আপনার মানে কি বলে আপনার রিয়েলিজমের জনক বলা হয়। তো সেই ম্যাকিয়াভেলির একটা থিওরি আছে যে ইন পলিটিক্স বোথ মোরাল ইমোরাল অ্যাক্টস আর জাস্টিফাইড। তো এই জায়গায় পলিটিক্যাল সায়েন্স থেকে আপনার বা দর্শন থেকে এক একটা পলিটিক্যাল পার্টিগুলো এটা চাইবে, বিএনপি নির্বাচন চাইবে এবং এটাই চাওয়া উচিত, এবং এই নির্বাচনের জন্য বিএনপিকে অনেক কিছু করা উচিত, জামাতকে অনেক কিছু করা উচিত, এনসিপির অনেক কিছু করা উচিত, তারা পলিটিক্যাল স্ট্যান্স থেকে অনেক কিছু করতে পারে। কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে তার জায়গা থেকে সেও আবার তার সংস্কার চাওয়ার কথা, কিন্তু তার মোরাল কারেজটা সে হারাইছে। তুমি 1.5 বছরে কিছু করো নাই, এখন তুমি করার স্বপ্ন আমাকে দেখাইতে পারো না, রাইট? আচ্ছা, এখন তাহলে কি হবে? ইলেকশনটা যখন ঘনিয়ে আসবে, আমার মনে হচ্ছে ঠিক নভেম্বর ডিসেম্বরের দিকে সরকার বলবে যে আমাদের কাছে একটা রিপোর্ট আছে, এই মুহূর্তে নির্বাচন দিতে গেলে সহিংসতা হবে বা ঝামেলা হবে, তখন ওই একটা অজুহাত দাঁড় করে ইলেকশনটাকে বানচাল করো। আর এটাকেও বিরোধী দল মানবে না। বিরোধী দল তথা মানে বিএনপি, জামাত, আমি জামাতের কথা জানি না, বাট বিএনপির অবস্থান একদম পরিষ্কার, যেটা বোঝা যায়। বড় অন্যান্য পলিটিক্যাল অনেকগুলো পার্টি তারা এটা মানবে না। তখন বাংলাদেশে একটা ক্রাইসিস পিরিয়ড তৈরি হইতে পারে, এবং তখন হয়তো এই যে এখন যেটা আমরা কু বলি না, তখন হয়তো ওই রকম একটা কুর জন্য বাস্তব ধর্মী একটা ইনস্টিগেশন পরিবেশ তৈরি হইতে পারে। আচ্ছা, এখন পদ্ধতি, নির্বাচন পদ্ধতির বিষয়টা, নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন, পিআর পদ্ধতির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, আমি দুইটাই বলবো। পিআর পদ্ধতির ভালো দিক কি, 91 সালে যখন ইলেকশন হয় তখন আওয়ামী লীগ পেয়েছিল 30 সামথিং, বিএনপি পেয়েছিল 31 সামথিং। আপনি দেখেন 30-31 মাত্র 1%-এরও কম ডিফারেন্স ছিল। কিন্তু বিএনপি কিন্তু ওই সময় আপনার অনেক বেশি সিট নিয়ে তারা ইলেকশনে সরকার গঠন করে। কিন্তু যদি পিআর পদ্ধতিতে তারা আসন বিন্যাস হতো, তাহলে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি যদি ফলো করা হতো, তাহলে বিএনপি সিট পেত 93টা আর আওয়ামী লীগ পেত 90টা, মানে ওই পার্সেন্টেজ অনুসারে। তার মানে বিষয়টা কি দাঁড়াইতো যে আপনার একটা কম্পিটিটিভ গভর্নমেন্ট তৈরি হতো, দিস ইজ এ প্লাস পয়েন্ট। কিন্তু এটা নেগেটিভ দিকটা হচ্ছে আপনার বিভিন্ন কনস্টিটিউশনগুলোতে আপনি যাকে লিডার হিসেবে চাচ্ছেন, যাকে আপনি নমিনেট করবেন, তিনি কিন্তু আপনার নেতা হচ্ছেন না, তিনি কিন্তু আপনার এমপি হচ্ছেন না। তার মানে আপনার জায়গায় কে এমপি হবে? এক, হ্যাঁ। 2 হচ্ছে ইসলাম ধর্ম অনুযায়ী আপনি একটা ভোট দিতে গেলে আপনার যাকে ভোট দিচ্ছেন আপনার তাকে চিনতে হবে, জানতে হবে, ইউ নিড টু নো হিম, যে আমি অমুক ব্যক্তিকে ভোট দিচ্ছি। সো আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ব্যক্তি কিন্তু আপনার ওখানে এমপি হচ্ছে না। আপনি মানে অ্যাকচুয়ালি এক কথায় পিআর পদ্ধতিটা মোস্টলি ডোমিনেটেড বাই দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইট উইল বি ইম্প্যাক্টেড অন দ্য পলিটিক্যাল পার্টি। পিআর পদ্ধতির ফলটাও ভোগ করবে পলিটিক্যাল পার্টি, কিন্তু লোকাল কনস্টিটিউশনে জনগণ ভোগ করতে পারবে না। কারণ লোকাল কনস্টিটিউশনে জনগণ যে ভোট দিবে, তারা যাকে ভোট দিবে, কারণ লোকাল কনস্টিটিউশন তো এটা ঠিক বিএনপির ব্যানার, আওয়ামী লীগের ব্যানার, জামাতের ব্যানার, এনসিপির ব্যানার, তারা সেই ব্যানারে যাবে, সেই ফ্ল্যাগ তার ধারণ করবে, ঠিক আছে। কিন্তু তার তো একজন লোকাল প্রতিনিধি থাকবে, স্থানীয় সাংসদের বাসায় যেয়ে তারা কিন্তু তদবির নিয়ে যায়, সমস্যা রাস্তাঘাটে এটা ওটা নিয়ে বলে, তার কার কাছে যে বলবে? নীলফামারীর শফিক উদ্দিনরে আপনি রাজবাড়ির এমপি বানাই দিলেন, এখন নীলফামারীর শফিকুল কি রাজবাড়ি সম্পর্কে কিছু জানে না। আর রাজবাড়িতে যিনি এমপি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি তো ছিল আপনার দেখা গেল জামাতের নেতা। এমনও হতে পারে কুমিল্লার ওই যে এলাকার সে এলাকা থেকেই কাউকে হয়তো নির্ধারণ করবে। এটা হচ্ছে এক্সেপশনাল, মানে আপনি এটা ব্যাপারটা কিরকম যে আপনার এখানে পিয়ার, আমার মনে হয় তখন এলাকা ভিত্তিক হবে না, তখন সংসদে কতজন আসন, ওখানে আরেকটা জিনিস হতে পারে সাগর ভাই, সবচেয়ে বেশি যেমন সরকার গঠন না, এখানে এলাকা ভিত্তিক প্রতিনিধিত্ব আর হচ্ছে না তখন। না, সবচেয়ে বড় প্রবলেমটা হবে কোথায় বলি,
যেমন ধরেন আপনার ক্ষমতায় আসলো জামাত ইসলাম, জামাত ক্ষমতায় আসলো, এখন আপনার এলাকায় পিআর পদ্ধতিতে আপনি এমপি পেয়েছেন বিএনপির। না, তখন তো আর আপনি এলাকা ভিত্তিক এমপি পাচ্ছেন না। হ্যাঁ, না না, এলাকা ভিত্তিক তখন আর এমপি হচ্ছে না, এই সিস্টেমটা উঠে যাচ্ছে। আমি ওইটাই আসছি, বাট আপনাকে ওখানে প্রত্যেক এলাকায় কিন্তু 300টা এমপি তো থাকবেন। তখন এটা ঠিক, হয়তো আমার এলাকা থেকে একজন সংসদ সদস্য আছে, হ্যাঁ, সে সরাসরি আমার ডিরেক্টলি আমার ভোটে নির্বাচিত হয়নি, বাট আমার দলের বলছি যে আপনার 300 এমপি তো তৈরি হবে, এই এমপিদেরকে তো কনস্টিটিউশন গুলো ভাগ করে দেওয়া হবে, কিন্তু আপনি যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন ওই ব্যক্তিকে কিন্তু আপনি এমপি হিসেবে পাচ্ছেন না। দুইটা অপশন হতে পারে, একটা হচ্ছে অন্য জেলার কেউ, হয়তো যেমন এক জেলা থেকে অনেকগুলো লোকজন আপনি নমিনেট করে দিলেন, তার মধ্যে একজন আপনার এখানে দিল, এটা হতে পারে। আরেকটা হতে পারে আপনি ভোট দিয়েছেন বিএনপি কে, কিন্তু ক্ষমতা আসছে জামাত ইসলাম, আর জামাত ইসলামের ওই পিআর সিস্টেমের আপনার মেকানিজমে পড়ে আপনি ওই জায়গায় এমপি পেয়েছেন বিএনপির এক নেতাকে। এখন বিরোধী দলের নেতা আপনার এলাকায় কি দিবে? কারণ আমাদের দেশে কনসেপ্ট কি, বিরোধী দলের এমপি কিন্তু লোকালি কিছু করতে পারে না, সরকার দলে এমপি অনেক কিছু করতে পারেন, মন্ত্রীরা সবকিছু করে। সো তার মানে এই পিআর পদ্ধতিটা পলিটিক্যাল পার্টি বলবি, ছোট ছোট পলিটিক্যাল পার্টির জন্য এটা অনেক বড় বিরাট সুযোগ। যেমন ধরেন এখানে নুরুল হক নুরুর পার্টি বা তারপরে এনসিপি, অন্যান্য যত পার্টি আছে যাদের সারা বাংলাদেশে কম বেশি ভোট পাবে, কিন্তু তারা প্রত্যেকটা আসনে অল্প অল্প করে ভোট পাবে, কোনো আসনে একটা এমপি হবে না। যেমন কথা আপনার আরো একটা বলি, এটা খুব সম্ভবত 2001-এর নির্বাচনে, 2001-এর নির্বাচনে কিন্তু বিএনপি আপনার ভোট খুব সুন্দর 1-এর বা 8-এর কোন একটা নির্বাচনে বিএনপি কিন্তু অনেক ভোট পেয়েছিল, বা আওয়ামী লীগ হবে আমার ঠিক মনে নাই। তারা যদি ওখানে আপনার ভোটের সংখ্যানুপাতিক হারে যদি 2008-এ বিএনপির কথা বলতেছেন, হ্যাঁ, তাহলে কিন্তু 2008-এ তারা পেয়েছে 33% আর আওয়ামী লীগ পেয়েছে 49%, 39 বা 49%। সেই হিসাবে যদি আপনার ভোট আসন বিন্যাস হতো তাহলে কিন্তু বিএনপিকে যে 30টা না, বিএনপি পেত আপনার প্রায় 96 বা 86টা সামথিং, 100টার কাছাকাছি। তার মানে কম্পিটিটিভ একটা অবস্থান হতো, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। কিন্তু এখানে আবার ছোট ছোট দলগুলো তারা কিন্তু বেনিফিশিয়ারি হতো, জামাত আসন অনেক পেয়ে যেত, আপনার ওই বিজেপির মতো দল অনেক আসন পেত, তারপরে জাপার মতো দল অনেক আসন পেত, তারপরে আপনার ওই যে ইসলামিক দলগুলো আছে অনেক আসন পেত, কারণ ইসলামিক দলগুলো সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে, কারণ সারা বাংলাদেশে প্রত্যেকটা ইসলামিক দলের প্রচুর অনুসারী আছে, কিন্তু একটা নির্দিষ্ট কনস্টিটিউশনে তাদের জনসংখ্যা খুবই কম। তো এখানে মোস্টলি বেনিফিশিয়ারি হচ্ছে ইসলামিক দলগুলো, যে কারণে ইসলামিক দলগুলো পিআর পদ্ধতি চাওয়ার কথা এবং তারা চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আসলে যে আপনি যে উদাহরণগুলো দিলেন, যে ইফেক্টিভিটি যেটা আমরা এলাকা ভিত্তিক এবং উন্নয়নের জন্য জনগণের সাথে ইন্টারাকশনের যে বিষয়গুলি, এগুলি আসলে সেরকম ভাবে পাবে না জনগণ, সেটা এগুলোর আবার ব্যাখ্যা আছে। আমি এইখানের ভিতরে আসতে চাচ্ছি। প্রথমত আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রের যে হলো গিয়ে পলিটিক্যাল কালচারে সংসদ সদস্যের কাজটা কি, আমরা বোধহয় এই জিনিসটা প্রাথমিকভাবে ভুলে যাই। সংসদ সদস্যের প্রধান কাজ আসলে আইন প্রণয়ন করা। আমরা আসলে সংসদ সদস্যদের বানিয়ে দিয়েছি তারা রাস্তাঘাট ঠিক করবে। মাঝে মাঝে কে সংসদ সদস্য আর কে একজন ভালো ঠিকাদার, এই জিনিসটা আমরা আসলে হলো গিয়ে গুলায় ফেলি। একটা রাষ্ট্রের মানে বা একটা নির্দিষ্ট এলাকার মাঝে কোথায় রাস্তাঘাট লাগবে, ঘাট লাগবে, কই কি লাগবে, এই জিনিসটা তো আসলে নির্ধারণ করবে হলো গিয়ে ওইখানকার লোকাল গভর্নমেন্ট যারা আছে তারা। আমরা যদি লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার্ড করতে পারি এবং রাষ্ট্রের ভিতরে যারা এক্সপার্টাইজ, মানে আমরা যখন পিআর পদ্ধতি করা হয়, পিআরের যেমন হলো গিয়ে ভালো খারাপ দিকটা আছে, পিআরের ভালো দিকটা যদি আমি একটু বলি, সেটা হলো গিয়ে এইখানের ভিতরে আপনি মেরিটোক্রেসির অনেক বেশি মাত্রায় চর্চা দেখবেন। কারণ একটা পলিটিক্যাল পার্টির মাঝে কোন মানুষগুলোকে হলো গিয়ে মেরিটোক্রেসির জায়গা থেকে তারা তো একটা লিস্ট জমা দিবে যে কাদের আমরা যদি ফর এক্সাম্পল একটা দল 30% ভোট পেল, 30% ভোটের মাঝে আমাদের এখানের ভিতরে 90টা সিট, এখন কোন 90 জনকে নমিনেশন দিবে, তারা যখন তালিকাটা দেয় তাদের দলের টপ লিডারশিপ সব থেকে যোগ্য 90 জনের লিস্টটা দেয়। ফলত যে জিনিসটা হয় ওইখানে একটা মেরিটোক্রেসির চর্চাটা হয় আর কি। লোকালি আপনি অনেক বেশি ডমিনেট করেন, লোকাল ডমিনেশনের ফলে কিন্তু মাফিয়া উৎপাদন অনেক বেশি হয়। আমরা বাংলাদেশের এমপি কম, মাফিয়া দেখতে পাই বেশি, এবং প্রত্যেকটা এলাকার ভিতরে আমরা দেখতে পাই যে এমপিদের ছত্রছায়া মাফিয়ারা চলে, এবং মাফিয়া যেই হয় তারা আসলে এমপির শেল্টারের মাঝে থাকে। এই জিনিসগুলো আসলে কমে যাবে। এরকম অনেকগুলো সুবিধা আছে। আপনি যদি স্থানীয় সরকারকে, লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার করতে পারেন এবং যারা হলো গিয়ে এমপি হবেন তাদেরকে আপনি ডেডিকেটেডলি আইন প্রণয়নের জায়গা থেকে আপনি কাজ করাতে পারেন। আমাদের দেশে আমরা দেখতে পেয়েছি যে
72-এর পর 72 একটা সংবিধান রচিত হয়েছে এবং এই সংবিধানটা বারবার কলুষিত করা হয়েছে এবং এইটা ইটসেলফ একটা প্রবলেমেটিক সংবিধান। আমি যদি জানি একটু ওই যে ধান বানতে শিবের গীতের মতো হয়, আমি জাস্ট 1 মিনিট নিব। এই 72-এর সংবিধান যারা তৈরি করছিলেন তারা কারা ছিল? এই গণপরিষদের সদস্য কারা? যারা 70-এর ইলেকশনে নির্বাচিত হয়েছেন। 70-এর ইলেকশনে তারা কাদেরকে নির্বাচিত করছেন? তারা পূর্ব পাকিস্তানের সরকার তৈরি করার জন্য অথবা গ্রেটার পাকিস্তানের যে হলো গিয়া গভর্নমেন্ট তাদের তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে 9 মাসের একটা গণযুদ্ধ হইলো, স্বাধীনতা যুদ্ধ হইলো, স্বাধীনতা সংগ্রাম গেল, 30 লক্ষ মানুষ শহীদ হলো, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারালো, অসংখ্য ঘটনা ঘটেছে, গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। এই যে গোটা বাংলাদেশের মাঝে একটা জনযুদ্ধ হলো, একটা স্বাধীনতা সংগ্রাম হলো, একটা যুদ্ধ হলো, এর কোনো ইম্প্যাক্ট মানুষের মস্তিষ্কে, চিন্তায়, ভাবনায়, তাদের ভোট প্রয়োগের বেঞ্চে পড়তো না? অবশ্যই পড়তো। এই টোটাল জিনিসটাকে অগ্রাহ্য করা হয়েছে। অর্থাৎ 90-এর ভিতরে 70-এর ইলেকশনে যারা পাকিস্তানের চিন্তা ভাবনা করে ভোট দিছে, তাদের পরবর্তীতে পুরো 71-এর মধ্যে দিয়ে তাদের যেই জার্নিটা গেছে সেই জার্নিটাকে অগ্রাহ্য করা হয়েছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমাদের যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন, চিন্তা, ভাষা এবং হলো গিয়ে আমরা রাষ্ট্রের যে পরিবর্তন দেখতে চাইছি সেটাকে ইগনোর করা হয়েছে এবং তাদেরকে দিয়ে আপনি একটা গণপরিষদ গঠন করছেন। ফলত 71-এর যে স্পিরিট, আকাঙ্ক্ষা, চেতনা আমরা যে কথাটা বলি সেটা আসলে 72 সংবিধান ধারণ করে বা পরবর্তী গভর্নমেন্টগুলো ধারণ করে। এই জন্য 71-এর যে চেতনা সেটা একটা বায়বীয় জিনিস হয়েছে। অনেক ক্ষেত্রে সেটাকে দিয়ে আসলে ফ্যাসিজম বা ঘৃণা উৎপাদনের একটা কাজ করা হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধকে আসলে সেভাবে কাজে লাগাতে পারিনি। এখন আমরা আসলে ওই আলাপের দিকে যাচ্ছি। পিআর পদ্ধতির ভালো দিকটা কি, খারাপ দিকটা কি? পিআর পদ্ধতির যেই দিকটা বলছেন ভাই, সেইটা আসলে সলভেবল। আমরা লোকাল গভর্নমেন্টের নিয়ে একটা নতুন ভার্সনে নিয়ে আসতে পারি, লোকাল গভর্নমেন্টকে আমরা শক্তিশালী করতে পারি এবং এমপিদের কাজটাকে আমরা নির্দিষ্ট করে দিতে পারি। এর মাঝে আমরা আপার হাউস, লোয়ার হাউস দেখছি, ফলত এই জিনিসটা আসলে ব্যালেন্স করা যায়। সমস্যা যেখানে সেটা হলো গিয়ে গভর্নমেন্ট আসলে আনস্টেবল হবে। গভর্নমেন্টের ভিতরে একক আসলে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আপনি বলবেন যে এখানের ভিতরে এক সময়ের ভিতরে আওয়ামী লীগ বিএনপি একদম সমানে সমানে টক্কর দিতে দিচ্ছে। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ এখন একটা পতিত স্বৈরাচার হিসেবে বাংলাদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করতেছে না। বাট স্টিল দেখা যাবে যে কোনো রাজনৈতিক দল 50% ভোট পাবে না। এই ইলেকশনের মাঝে এই জিনিসটা হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, বাট নেক্সট ইলেকশনে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো, এখান থেকে আমি লিখে দিতে পারি, পরবর্তী ইলেকশনের ভিতরে 50% ভোট কোনো রাজনৈতিক দল পাবে না। সো ওই সময়ের ভিতরে তার গভর্নমেন্ট করতে হলে জোট করতে হয় এবং জোট করার ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় অনেক বেশি মাত্রায় বার্গেন। অমুক বলবে যে আমার অমুক মন্ত্রণালয় চ্যানেলে আমি আসবো না, অমুকে বিভিন্ন জিনিস চাওয়া পাওয়া হয় এবং গভর্নমেন্টটা যখন এই ধরনের আনস্টেবল হয়, আমরা এটার বড় উদাহরণ দেখছি পাকিস্তানে। কোনো গভর্নমেন্ট কিন্তু হলো গিয়ে বেশি দিন টিকতে পারে না, মানে 5 বছর বা তাদের যে পূর্ণ মেয়াদ সেটা শেষ করতে পারে খুব কম দল। এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে একটা গভর্নমেন্টের 5 বছর সাস্টেন করাটা খুব বেশি জরুরি। এবং আমাদের এখানের মানুষজন যারা হলো গিয়ে খুব সহজে না আমরা ভুলে যাই। আপনি চিন্তা করেন যে গত 1 বছরে আগে যেই গণহত্যাটা হইলো, কতজন মানুষ আমরা আজকের দিনে সেই জিনিসটাকে স্মরণ করি? মানে এইটা সংখ্যাটা খুব কম, আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি। এইখানের ভিতরে ফজল ভাই একটা খুব ভালো আসলে একটা আলাপ দিলেন যে টিভি চ্যানেল থেকে এই আলাপটা হারায় গেছে, যে আওয়ামী আমলে এত এত দুর্নীতি হয়েছে সেই জিনিসটা নাই। আমরা দেখছি যে অমুক জায়গায় গতকালকে একটা নিউজ দেখলাম যে প্রথম আলো লিড নিউজ করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা, এখন যিনি এনসিপিতে আছেন, তিনি এখন এনসিপি হিসেবেই তাকে হলো গিয়ে নিউজটা করা হয়েছে চট্টগ্রামের। তাকে এর আগে আমরা দিয়েছি, অব্যাহতিও দেওয়া হয়েছিল। সেই ছেলেটা কি করেছে, 5 লক্ষ চাঁদা দাবি করেছে এবং সেটার একটা ফোন রেকর্ড হয়েছে। সেটা ভেরিফাইড হয়েছে কি হয় না আমরা জানি না, এখন পর্যন্ত এটা তদন্তাধীন রয়েছে। এনসিপি সম্ভবত আমরা যতটুকু জানি যে একটা শোকজ লেটার দিয়েছে বা দিবে, তার এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে, আমরা যতটুকু কথাবার্তা বলেছি। কিন্তু এইটা এই প্রথম আলো লিড নিউজ লাস্ট এত বছরের ভিতরে এতগুলা হলো গিয়ে, এবং প্রত্যেকটা চ্যানেল আমরা দেখি যে প্রথম আলো যে জিনিসটা করে বাকি নিউজ চ্যানেলগুলো বা মিডিয়াটা এটা ফলো করে, এটা তো একটা টেন্ডেন্সি আছে, একটা ট্রেডিশন আছে। বাট এখানের ভিতরে কি মাত্র 5 লাখ বা 10 লাখ টাকা লুটপাট হচ্ছে? আওয়ামী আমলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। এই টাকার হিসাব কিতাব কই, কতদিন এই হিসাব কিতাব চাওয়া হয়েছে? এইটা আসলে আনা হয় না এই জিনিসটা। তাই বলে এখন 5 লাখ কে আপনি জাস্টিফাই করেন? আমি জাস্টিফাই করতেছি না, আমি ব্যাপারটা জাস্টিফাই করতেছি না। এই সময় 5000 কোটি টাকা চুরি হওয়ার পরেও এই পত্রপত্রিকাগুলো লিড নিউজ কখনো লিড নিউজে নেন। আমি এটাকে জাস্টিফাই করছি না, আমি এই কথাটা বলতেছি যে আপনি কোন জিনিসটাকে লিড নিউজ বানাবেন, এইটা একটা বড় জিনিস। আপনি অ্যাটেনশনটাকে কোন জায়গার মাঝে দিচ্ছেন।
5 লক্ষ টাকার দুর্নীতিকে আপনি আসলে বেশি ফোকাস করবেন নাকি এই মুহূর্তে না ইন্টেনশন প্রথম আলোর জায়গা বলি না, প্রথম আলো এই জিনিসটা নিউজ করেছে, আমি বলতেছি অন্যান্য সকল মিডিয়া চ্যানেলে আসলে এই জিনিসটা করেছে, আমি প্রথম আলোর উদাহরণ দিয়েছি ইম্প্যাক্টের জায়গাটা বোঝানোর জন্য। সো আপনি এই 5 লক্ষ টাকার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, সেটা তদন্তাধীন থাকবে, সেটা প্রমাণিত হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, সেই দিকে ফোকাস করা উচিত নাকি রাষ্ট্রের মাঝে এই যে একটা ভোলাটাইল সিচুয়েশন চলতেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে হলো গিয়ে এখনো নানাবিধ ষড়যন্ত্র চলতেছে, পাশের দেশ ইন্ডিয়ার থেকে হলো গিয়ে দিল্লিতে বসে বসে বিভিন্ন ধরনের কুটছাল চালা হচ্ছে, লাস্ট 15 বছর 17 বছরের ভিতরে দেশটাকে একদম ফাঁকা বানায় ফেলছে, ফাঁপা বানায় ফেলা হয়েছে। সেই দুর্নীতির রিপোর্টগুলো একটা গণহত্যা হলে সেটার বিচার নিয়ে আপনারা আপডেট দেখি না কেন? নিউজ মিডিয়াগুলো আসলে কোন জিনিসটা দেখাইতে চাচ্ছে? যারা হলো গিয়ে বিপ্লবের পক্ষের শক্তি তাদেরকে নানাবিধভাবে বিতর্ক করার নানাবিধভাবে চেষ্টা করা হচ্ছে, এবং এইগুলোর মাধ্যমে না ইলেকশনকে জটিল করে ফেলা হয়েছে। নির্বাচন সবগুলো তো আলটিমেটলি আমাদের একটা আসলে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাইতে হবে, এইটা একদম খুব বেসিক। বিএনপি ভালো হোক বা বিএনপি খারাপ হোক, জামাত ভালো হোক জামাত খারাপ হোক, এনসিপি ভালো হোক বা এনসিপি খারাপ হোক, যে কোনো রাজনৈতিক দল যে ভালো সে যে খারাপ, আমাদের একটা ডেমোক্রেটিক যে একটা জাম্প, এই যে জাম্পের দিতে হবে। আমরা এরকম একটা হলো ইন্টারিম গভর্নমেন্টের মাঝে বেশি দিন থাকতে পারবো না, এই গভর্নমেন্ট আসলে স্টেবল না, এবং মাঠে যখন আপনার পলিটিক্যাল ফোর্স না থাকে তখন আমরা দেখতে পাচ্ছি যে নানাবিধ ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হচ্ছে। এই মুহূর্তে আজকে যদি বিএনপির কোনো একজন ক্ষমতার ফলে তারা যদি কোনো একটা অপরাধ করে ফেলে, তখন আমরা কিন্তু বিএনপিকেও পুরোদমে এই জিনিসটাকে নিয়ে চার্জ করতে পারি না, বিকজ অফ তারা তখন বলে যে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের, এটা তো বিএনপির না। ফলত আমাদের একটা ইলেক্টেড গভর্নমেন্ট চাই। টোটাল যে একটা চলতেছে, একটা ইকোসিস্টেম, নতুন একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে হাসিনা পরবর্তী সময়ে, পলিটিক্যাল পার্টিতে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানকার একটা ইকোনমিক ইকোসিস্টেম তৈরি হয়, সেই ইকোসিস্টেমের মধ্যে দিয়ে লুটপাট করে খাওয়া হয়, একটা নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে। সেই ইকোসিস্টেমটাকে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা হবে, সেটার জবাবদিহিতার পরিস্থিতিটা কি, সেই জিনিসটা আমরা জানি না। আমাদের এখন একটা নির্বাচনের দিকে যাইতে হবে, সেই নির্বাচনের নিয়ে কোন ভার্সনে হবে, কীভাবে হবে, সেটা নিয়ে বার্গেইন আছে। তবে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের এবং সকল স্টেক হোল্ডারের এখানে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। এই ছাড় দেওয়ার মানসিকতাটা জরুরি। একটা ঐক্য কখন আসে? ঐক্য আসলে ছাড় দেওয়ার মধ্য দিয়ে আসে। আপনি যখন ঘর থেকে নিয়ত করেই যাবেন যে দেখায় দিব, এই দেখা দেওয়ার নিয়ত করে আপনি কোনোদিন ঐক্য দিতে পারবেন না। 5 আগস্ট পরবর্তী সময় একটা কারণ হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করছে যে আমরা দেখায় দিব। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা পরবর্তীতে এনসিপি করছেন, তারা করছে এই দেখায় দিব, আমরা তো অভ্যুত্থান করছি। আরেকজন আইসা বলতেছে যে আমরা হলাম দেশের সব থেকে বড় রাজনৈতিক দল, আমরা দেখায় দিব। আরেক দল যা বলতেছে আমাদের ইসলামিক ফোর্স আছে, আমাদের চিন্তা চেতনা ভালো, আমরা প্রশাসন ভালোভাবে দখল করছি, আমরা দেখা দেবো। এই যে সবাই দেখায় দেয় এবং সবাই মনে করে যে সে হিরো বাকিরা জিরো, এইটা একটা প্রবলেমেটিক। আপনি যখন নিয়ত করে যাবেন বাসা থেকে আমি ছাড় দিব এবং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, আপনার পক্ষে আসলে সব জিনিস ডিল করে আসা সোজা। ইলেকশনের দিকে যাইতে হবে। আমার মনে করি না যে ইলেকশন দেরি করা খুব একটা ভালো কাজ। এই জিনিসটা হ্যাঁ, ইলেকশন হইতে হবে, হবে না কেন, হইতে হবে। যেই টাইমলাইন দিতে হবে সেই টাইমলাইনের ভিতরে করতে হবে, এবং এই টাইমলাইনের ভিতর থেকেই সকল রাজনৈতিক দলকে হেল্প করতে হবে যাতে এই টাইমলাইনের ভিতরে করতে হয়। রাজনৈতিক দলগুলো যদি হেল্প না করে, এই ইন্টারিম গভর্নমেন্ট তো পুরোপুরি ভাবে হলো রাজনৈতিক দলের মতামতের উপর ডিপেন্ড করে। এনসিপি এটা মনে করে নাকি এনসিপি জবাব দিবে? এনসিপির সাথে যদি একটু কানেকশন আছে, আমরা জানি যে এনসিপি চায় আরো সময়। না, আমি এই জিনিসটা না, এনসিপি শুরু থেকে আরো আগে বলেছে যে তাদের যদি নির্বাচন খুব দ্রুততম সময় দিতে হয়, আরও আগে দেওয়া হয় ফেব্রুয়ারি, তাদের কোনো প্রবলেম নাই। তবে তাদের কিছু শর্ত রয়েছে সংস্কারের জায়গা থেকে, এবং আমরাও মোটা দাগে এই জায়গা থেকে একমত। আমরা একটা কথা বলেছিলাম যে নির্বাচনী যে গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের হাতে আমরা সংস্কার ছেড়ে দেবো না। কারণ আমরা দেখছিলাম যে 90-এর মাঝে 90-91 অভ্যুত্থান হলো, তার পরবর্তী সময় 3টা আলাদা আলাদা জোট 3টা রূপরেখা দিল। সেই 3 জোটের রূপরেখা পরবর্তী সময় বলা হয়েছে যে ইলেক্টেড গভর্নমেন্ট বাস্তবায়ন করবে, কিচ্ছু করে না। আমরা যদি একইভাবে দেখতে পাই, ওই সময় কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েছিল, আবার মোটা দাগে ধরে নেওয়া হচ্ছে বা পারিপার্শ্বিক যে আলাপটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে। সো বিএনপি যদি আবার ক্ষমতায় গিয়ে এই বিট্রেটা করবে না, আমরা এই জিনিসটা নিশ্চয়তা কিভাবে দিতে পারি? সো আমরা আসলে এই জিনিস ছাড়তে চাই না। আমরা বলতে চাই একটা গণভোট হোক, জনগণ রায় দেখ তারা সংস্কার চায় কি চায় না, সিম্পল অ্যাজ দ্যাট। বাংলাদেশের জনগণ তো আর বোকা না, যারা হাসিনাকে সরাইতে পারে, যারা খালি হাতে অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াইতে পারে পৃথিবীর কোনো দেশে লাস্ট আমরা বলি যে ফিউ ডিকেডসে এই লেভেলের উইদাউট ফিলিস্তিন, প্যালেস্টাইন ব্যতীত কোথাও খালি হাতে অস্ত্রের মুখোমুখি কেউ দাঁড়ায় আসলে জয় নিয়ে আসে নাই। এইটা বাংলাদেশ নিয়ে আসছে। সো এই দেশের মানুষ, যে আমরা কোট অ্যান্ড কোট করে লোকাল ভাষায় যেটা বলি, ভোদাই না তো আসলে। সো এরা তো জানে কোনটা ভালো কোনটা খারাপ। সো তাদেরকে এই জিনিসটা করার সুযোগ দিতে হবে, 1 নম্বর। এবং 2 নম্বর বলবো যে পিআর পদ্ধতি, আমি ব্যক্তিগতভাবে যদি আমার জায়গা থেকে বলি, এটা আমি আমার ব্যানার থেকে বলতেছি না, সংগঠনের জায়গা থেকে বলতেছি না, আমার মনে হয় নিম্নকক্ষে এই মুহূর্তে বাংলাদেশে পিআরের বাস্তবতাটা নাই, এই মুহূর্তে পিআর দেওয়াটা উচিত না।
উচ্চকক্ষে পিআর করতে হবে এবং পিআরের মধ্যে দিয়ে সবার রিপ্রেজেন্টেশনটা রাখতে হবে। ভবিষ্যতে নেক্সট গভর্নমেন্টে বা পরবর্তী সময়ের ভিতরে পিআর পদ্ধতি আসতে পারে, সেটা কোন ভার্সনে হবে এবং সেটা ধীরে ধীরে আমাদের আসলে ওই দিকের ভিতরে যাইতে হবে। বাট এই নেক্সট ইলেকশনের ভিতরে আমাদের নিম্নকক্ষে মোটেও পিআর দেওয়ার সুযোগ নাই এবং উচ্চকক্ষে অবশ্যই পিআর দিতে হবে। দ্যাটস ইট। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ফাইজুল হক। মোটামুটি সব কভার হয়েছে। আপনি কিভাবে দেখেন এবং বিশেষ করে জামাত ইসলামের মধ্যে একটা বড় ফারাক আমরা দেখতে পাচ্ছি, এই ফারাক বা এই দূরত্বটাকেও কিন্তু কাজে লাগানো হচ্ছে নির্বাচনকে পেছানো, সামনের দিকে কোন পদ্ধতি নির্বাচন সবচেয়ে বেশি কিন্তু হ্যাচিং হচ্ছে নির্বাচন বিএনপির সাথে জামাত ইসলামের। না, প্রথম মন্তব্য হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার কারণে এই হ্যাসালটা শুরু হয়েছে। যে কোনো রাজনৈতিক গ্যাপ যখন তৈরি হবে, আওয়ামী লীগ চলে গিয়েছে, তো এখন স্বাভাবিকভাবেই 16 বছরে যখন রাজনৈতিক কোনো চর্চা ছিল না, মিছিল ছিল না, মিটিং ছিল না, মহাসমাবেশ ছিল না, এই যে দুইটা দল রিসেন্টলি দুইটা মহাসমাবেশ করলো, ইসলামী আন্দোলন তারপরে জামাত ইসলাম, জামাতের কাছ থেকে যতটুকু শুনলাম 16-17 বছরে তারা তো এত বড় সমাবেশ কোনোদিন করতে পারে নাই এই যে ঢাকা শহরে। তো সেটা তারা করেছে, এটা অনেকের কাছে মনে হবে এরকম বাংলাদেশ কেমনে দেখবো যারা 16 বছর কোনো মিছিল মিটিংই দেখে নাই। আবার অনেকের কাছে মনে হবে এটা অতিরিক্ত কিছু হচ্ছে কিনা, আবার অনেকের কাছে মনে হবে এটা বিএনপির প্রতিদ্বন্দ্বী কিনা। কিন্তু আমি মনে করি এটা এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিসটা এখন শুরু হয়েছে এবং সেই শুরুর জায়গায় যুদ্ধটা চলছে। তবে ব্যাড প্র্যাকটিস হইতে যে যুদ্ধটা হচ্ছে, যেমন আপনারা বিএনপিকে আমি এমন কোনো শব্দ চয়নে ঘায়াল করব যেই শব্দ চয়নটা হাসিনা করে ঘায়াল করেছে, কিংবা জামাতকে আমি বিএনপির পক্ষ থেকে এমন কোনো শব্দ চয়ন উচ্চারণ করব যেমন রাজাকার ট্যাগ লাগানো, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোকে আবার টেনে এনে এই ধরেন আওয়ামী লীগের মানে বন্দনা যারা করে সারাদিন, ফজলুর রহমান সাহেব, তারপরে আমাদের হাবিব ভাই তো নতুনে আবার দেখলাম কি আর একটা ইস্যু নিয়ে আসলো যে ভোট সেন্টারে জামাতের কেউ গেলে তাদেরকে সুস্থ শরীরে বাড়িতেই হয়তো ফেরত যেতে পারবে না। এই যে শব্দ চয়নগুলো করা হচ্ছে, এটা তো আবার ফ্যাসিবাদের একটা পদধ্বনি। এটা তো জিয়া রহমানের রাজনৈতিক দলের স্ট্রাকচার না এবং তাদের দর্শনও না। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975-এর সেই পট পরিবর্তনের পরে শেখ মুজিবুর রহমানের কাছ থেকে বাংলাদেশের জায়গার পরিবর্তনের মূল জনপ্রিয়তার জায়গাটাই ছিল বহুদলীয় গণতন্ত্র, পত্রপত্রিকা উন্মুক্তকরণ, রাজনীতিবিদদেরকে এখানে নিয়ে আসা, রাজাকার আলবদর আল শামসের ট্যাগিং এর রাজনীতি বন্ধ করে দেয়া, সমগ্র মানুষগুলোকে। শাহ আজিজুর রহমান কে ছিলেন? তাকে প্রধানমন্ত্রী বানাইলেন জিয়া রহমান। আজকের সেই জায়গা থেকে বাংলাদেশের নতুন একটি দেশ দেখার যেখানে স্বপ্ন, সেখানে আবার বিএনপির পক্ষ থেকে জামাতের সাথে শিবিরের সাথে দূরত্ব, এই তৈরিটাও সুন্দর না। এই দূরত্বটা কেন হয়েছে ভাই, এই জিনিসটাও কিন্তু আমাদের বলতে হবে। দূরত্বগুলো কারা টেনে আনছে সেই আলাপটাও কিন্তু আমাদের মাঝে জরুরি। এই টানাটানির কারণেই, এটাই বলছি, আপনার কথা রেশ ধরেই বলছি যে এই টানাটানি করার কারণেই মূলত এটার কোনোদিন আর শেষ হবে না। আপনি যদি জার্নি এখানে স্টপ করতে চান তাহলে এখানেই ফুল স্টপ দিতে হবে যে আজকে শেষ, আজকেই শেষ। আমার শত্রু, কমন শত্রু, দেশের শত্রু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ। আপনি যখনই বলবেন আমরা ঐক্য চাই, আপনি যখনই বলবেন আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ চাই, আবার এট দ্য সেম টাইম আমি সেই আচরণটাই করছি যেই আচরণটা শেখ হাসিনা করে গিয়েছে। আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য কি ছিল কাদের মোল্লার ব্যাপারে, আলী হাসান মুজাহিদ, তারপরে কি বলে নিজামী, সাইদি, এদের ব্যাপারে তো স্পষ্ট জনসভায় বক্তব্য দিয়ে বলেছে যে ইনজাস্টিস করা হচ্ছে, তাদের উপরে অন্যায় করা হচ্ছে। তো যেই খালেদা জিয়া বলেছেন তাদের উপরে অন্যায় করা হচ্ছে, সেই খালেদা জিয়ার পার্টির একজন মেম্বার, আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডধারী কোনো একজন ব্যক্তি যদি এসে আবার বলে যে এটাই সঠিক ছিল, তাহলে তো আপনাকে বুঝতে হবে যে আপনি খালেদা জিয়ার রাজনীতিতে নেই। আর রাজনীতিতে খালেদা জিয়া কেন এত জনপ্রিয় এবং এখনো সবচেয়ে জননন্দিত? বিকজ অফ তার ব্যালেন্স অফ পাওয়ার, সে ব্যালেন্স অফ টক, তার সবকিছুতে সবসময় সে এমন কিছু, এখনো এত কিছু হয় বিএনপি জামাতের, খালেদা জিয়ার কাছে একটা বোমা মেরেও একটা শব্দ চয়ন বের করতে পারবেন না। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা অনেক হিংস্র ভাষায়, নর্মাল ভাষায়, ভদ্র ভাষায় শেখ হাসিনাকে গালিগালাজ করেছি। খালেদা জিয়ার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আপনি ভিডিও কিংবা অডিও ভাইরাল দেখাতে পারবেন যে তিনি খুশি হয়ে, উচ্ছ্বাসিত হয়ে এমন একটা হাসি দিয়েছেন যে হাসির সৌন্দর্যতাটা সুন্দর নয়? এই কাজটা তিনি করেন নাই। তো যে করেন নাই তার কারণে আজকের বাংলাদেশের মানুষ এখনো ঐক্যের স্বপ্ন দেখে। আমি এটা কেন বলছি দলমতের ঊর্ধ্বে উঠে, বাংলাদেশে যদি আমাদেরকে ওই জায়গায় স্টপ করতে হয় তাহলে এই 53 বছর পরে এখন আর কাউকে খোঁজার দরকার নাই। এখনো যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয় কি অমুকে পাকিস্তান, অমুকে অমুক অমুকে স্থান, এই জিনিসগুলো তো আমার 26 বছরের আমার ভাইরা বা 20 বছর, আমি জানি না আমাদের ভাইয়ের বয়স কত হবে, এই তো 25-30 আমাদের মধ্যেই তো 30 বছরের একজন যুবককে আপনি এখনো সেই যুদ্ধের মধ্যে টেনে নেবেন কেন? এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে। যে জায়গাটায় আমি আসছি, যেটা যেহেতু আপনি বলেছেন যে বিএনপি জামাতের গ্যাপটা কোথায়, এই গ্যাপটা আমাদের টকিং গ্যাপ।
আর কিচ্ছু না, আমাদের মুখের দোষে আজকের এই বাংলাদেশের সমস্যা তৈরি হচ্ছে। এই মুখের দোষটা বন্ধ করতে হবে, এবং সেক্ষেত্রে শুধু বিএনপি কে উদ্যোগী হলে হবে না, জামাতকেও হতে হবে, সফট মাইন্ডেড হতে হবে। আর বিএনপি কে বেশি কেন করতে হবে? এখনো যেহেতু ক্লাসের পরীক্ষা আমরা কেউ দিতে পারি নাই, কিন্তু পূর্বের খাতার অনুযায়ী, আমাদের হাল খাতার রিপোর্ট অনুযায়ী বিএনপি নাম্বার 1 পার্টি। নেক্সট ইলেকশন উই উইল সি হু উইল বি দ্য নাম্বার 1, কিন্তু আনটিল নাও উই নো দ্যাট বিএনপি ইজ নাম্বার 1। সো বিএনপি কি এখানে রোল প্লে করতে হবে, তাকে সবাইকে ডেকে এনে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই প্রত্যেকের ঘাড়ে হাত দিয়ে দিয়ে কথা বলে বলে তারপরে আপনার এই সংযত আচরণটা এস্টাবলিশ করতে হবে। আর যদি না করে, তার জন্য কঠিন পরিস্থিতি বিএনপিকেই ভোগ করতে হবে। কারণ মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় আসবে, আর মানুষ মনে করে বিএনপি আবার ক্ষমতা হারাতে পারে। কেন হারাবে? বিকজ অফ এই ধরনের ক্যারেক্টার যেটা আওয়ামী লীগ করেছে এটা করলে। আমি পিআর পদ্ধতি নিয়ে একটা কিছু গুড মানে যে জায়গাটা থেকে আমি মনে করি যে আমাদের আসলে পিআর নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। পিআর এর নেগেটিভের চাইতে পজিটিভ সাইড আপনাকে জাতির কাছে প্রকাশ করা দরকার। প্রথমত আমি বলতে চাই, আমাদের দুইজন আলোচকই বেশ সুন্দর কথা বলেছেন যে পিআর এর পজিটিভের জায়গাগুলো কিন্তু অনেক আছে, কিন্তু জনগণ সেটা জানে না। বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্টের ওয়ার্কগুলো সম্পর্কেই আমাদের দেশের মানুষের কনসেপ্ট হচ্ছে ভিন্ন। মানুষ এখনো মনে করে ভোটের মাঠে আপনার যে বেটা মাছের বিক্রেতা কিংবা মুরগির বিক্রেতা কিংবা দোকানদার কিংবা আপনার অন্য জায়গার একজন মেম্বার অফ পার্লামেন্টের ডিউটি ওই বাজার নিয়ন্ত্রণেও আছে। এটা যখন মানুষ মনে করে, তখন মনে করে যে আমার ভোটটা দিয়ে আমি যাকে চিনি তাকেই এখানে আনাটা ফরজ মনে করি। কিন্তু বাংলাদেশের যেই জিনিসগুলোকে পূর্ব থেকেই এস্টাবলিশ করা হয়েছে, এজন্য আমাদের দেশের গভর্নমেন্টও দায়ী। যেমন 53 বছরের ইতিহাসে ইউনিয়ন পরিষদের কাজ কি, জেলা পরিষদের কাজ কি, উপজেলা পরিষদের কাজ কি, পৌরসভার কাজ কি, মেয়রদের কাজ কি, আমরা কিন্তু এখনো জনগণের সেটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করতে পারিনি। এমনকি আমি নিশ্চিত যে আমাদের এডুকেশন সিস্টেমেও এভাবে এমন কিছু নাই যেটা থাকলে সবাই গ্রাজুয়ালি লার্নিং করতে 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 একটা পর্যায়ে আসবে। সেই কারণেই আজকের আপনার এই জায়গাটায় এমপিদের কাজটা হয়ে গিয়েছে ওই রকম যে এমপিকেই জনগণ মনে করে তার কাছের একজন ব্যক্তি। এখন পিআর যেভাবে হয়, পিআর হতে পারে আপনার 3টে পদ্ধতিতে হতে পারে। একটা পদ্ধতি হতে পারে যে পিআর হবে জেলা ভিত্তিক। আমার ঝালকাঠি জেলায় ফর এক্সাম্পল সিট থাকবে 5টা, আমার ঝালকাঠি জেলারই জামাত ইসলামের পক্ষ থেকে 5 জন প্রার্থী আগেই ঘোষণা করে দিতে হবে, বিএনপির 5 জন প্রার্থী আগেই ঘোষণা করে দিতে হবে। এরকম করে সকল পার্টির প্রার্থী ঘোষণা হবে। ঘোষণা হওয়ার পরে ওই জেলায় সর্বোচ্চ যে ভোট বেশি পাবে, যে পার্টি পাবে, ওই 5 জনের মধ্য থেকেই তার পার্টির সর্বোচ্চ এমপি ওখানে থাকবে। তার মানে আপনি স্থানীয় লোক দিয়েই স্থানীয় নির্বাচনে আপনার পিআর পদ্ধতিতেই আপনি সেখানে নিয়ে যেতে, যেটা তুরস্কে আছে। আপনি চাইলে বিভাগ ওয়াইজ করতে পারেন যে না আমি এত ন্যারো চাই না, আর একটু বিগ স্পেস নিয়ে করতে চাই। বিভাগের 21টা-22টা সিট থাকতে পারে। আপনি 21-22টা সিটের মধ্যে আপনার বিএনপির 21 জনের তালিকা প্রকাশ করবে, আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ তো এখন থাকবে না, মানে জামাত করবে, অন্য দল করবে, যারা থাকবে তারা করবে। এখন এখানে 2-3টা চ্যালেঞ্জ কাজ করবে। দলগুলো যেটা করবে, যখনই এই আপনি বড় ধরনের তালিকা প্রকাশ করার মানে ঘোষণা আসবে, তখন প্রত্যেকটি দল চিন্তা করবে আমার দলের সর্বোচ্চ ভালো ফেসকে যদি আমি সামনে না আনি তাহলে ভোটার জনগণ আমাকে দিবে না। এখন যদি দেখা যায় যে জামাতের দলের 10 জন প্রার্থী জনগণ পছন্দ করে না, তাহলে তো সে হারবে না। কিন্তু এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ আছে। আপনি কুমিল্লাতে ধরেন কথার কথা আপনি পেলেন 40% ভোটের আপনার পক্ষে আসলো। হ্যাঁ, আপনি যতগুলো নাম দিলেন, আপনি আপনার দল থেকে কাদেরকে ওখানে আমার ওই আমি যে বললাম 40% কাদের নাম পরে আপনি ঘোষণা আপনি ওখান থেকে বাই সিরিয়াল আনবেন, এটাও আপনি ঘোষণা আগে দিবেন। আর বড় চ্যালেঞ্জ না না, চ্যালেঞ্জ না, এখানে তো 2 ধরনের কাজ হতে পারে। আপনার দল সিদ্ধান্ত নিবে যে আমার দল যদি 40% পায়, বাই ক্রমও যে আপনার হিসাবটা থাকবে 1 2 3 আপনি সিরিয়ালে, আপনি ওই সিরিয়ালটা কিসের ভিত্তিতে? না, ওই সিরিয়ালটা দলে তো চ্যালেঞ্জ নিবে। এখানে আরো একটা কোশ্চেন চলে আসছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো কি এতটা পরিমাণ ডেমোক্রেটিক এবং সৎ যে তারা সবসময়ের ভিতরে হলো গিয়ে যোগ্য প্রার্থীকে দিবে? কারণ আমরা দেখতে পাই যে যখন হলো গিয়ে এমনিতে ন্যাচারালি দেখা যায় যে প্রার্থী যখন হলো গিয়ে লোকালি জনপ্রিয় থাকে তখন বিদ্রোহী প্রার্থী হওয়ার একটা চাপ থাকে, এই জন্য তারা আসলে যোগ্য প্রার্থীকে দেয়। কিন্তু যখন পুরোটাই পার্টির কেন্দ্রিক চলে যাবে, সো পার্টি যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 2 বা 3 জন বা অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখতে পেয়েছি 1 জন বা 1 পরিবার চালায়, ফলত দেখা যাবে যে একটা পরিবারের কাছে যোগে গোটা বাংলাদেশের সিদ্ধান্তকে বা গোটা বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা জিম্মি করে দেবো কিনা, সেইটা আর একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যখন আমরা তৃণমূলের নেতৃত্ব কি করে দেবো। অনেকগুলো ইফস এন্ড বাটস আছে, আমাদের মনে হয় সবগুলো এখানে আমার যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আপনি আসলে কোন ধরনের প্র্যাকটিস করতে চান। আপনি আপনার এই অফিসে যে একটা তো নিশ্চয়ই আপনার একটা রোল প্লে আছে, সেম থিংস আর একটা অফিসে নাই। এখানে হচ্ছে আপনি যখনই দলগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়বে যে আমার তালিকা কার চাইতে বেস্ট হবে,
আমি বিএনপির চাইতে বেস্ট করব, আমি জামাতের চাইতে বেস্ট করব, এই যে বেস্ট করার প্রতিযোগিতা হবে, স্বাভাবিকভাবেই তার আপনি যে সংখ্যার কথাটার জায়গাটায় আছেন যে দলের মধ্যে একচ্ছত্র আধিপত্য দিয়ে যাকে খুশি তাকে দিয়ে দেবো, এমনটা তো আপনি তখন আর করবেন না। তখন আপনি একবার করলেও দ্বিতীয়বার আর করতে পারবেন না। যেমন প্রথমবার আপনি করে যখন শর্ট খাবেন, যে উনি কি কারণে হয়েছে, উনি টাকা পয়সা নিয়ে নমিনেশন গুলো একে একে তালিকা করে দিয়েছে, কিন্তু তালিকা অনুযায়ী লোকগুলো খারাপ, ভোটে পাবে না। ভোট না পেলে পরবর্তীতে সে তো এমনি আর ওই ভবিষ্যতে ওই কাজ করতে যাবে না। আপনাকে তো এটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে আপনি সমগ্র বাংলাদেশ ব্যাপীও করতে পারেন। সেক্ষেত্রে আপনার 300 আসনের তালিকাই প্রকাশ করে তারপরে ওখান থেকে পার্সেন্টেজের ভিত্তিতে, কিন্তু সেটা একটা জটিলতা হলো স্থানীয় লোক পাওয়া দুষ্কর হয়ে যেতে পারে, যেটা আপনারা চান যে আমার এলাকার এমপি আমারই হোক। কিন্তু যদি আপনি জেলা এবং বিভাগ ভিত্তিক করেন, তাহলে মিনিমাম আপনার এলাকার লোকই আপনার আশেপাশের মধ্যে থেকেই আপনার নিয়ন্ত্রণ থাকবে। আর একটা জিনিস আপনি বুঝতে কষ্ট হয় কেন, আমাদের বাংলাদেশে এখনকার বিদ্যমান আইনেও তো 3টি আসনে যখন নির্বাচন করে, একজনের বাড়ি গোপালগঞ্জ, সে তো ঢাকায়ও নির্বাচন করে। খালেদা জিয়ার বাড়ি ফর এক্সাম্পল আপনার ফেনীতে, সে তো আরেকটা আসনেও নির্বাচন করে। নির্বাচন করার পরে দেখা যায় যে একটা আসন ছেড়ে দিয়ে ওইটা আসে। তো যদি সেই জায়গায় প্র্যাকটিস থেকে থাকতে পারে, মওদুদ আহমেদ সাহেব যখন এই সর্বশেষ বিএনপি যখন কম সিট পেয়েছিল, সেই সময় সে খালেদা জিয়ার সিট ছাড়া বগুড়ায় তিনি নির্বাচন করেছেন না। এটা হচ্ছে মেন্টাল, আপনার নিজের চিন্তা দর্শনের উপরে নির্ভর করবে যে কোনটা আসবে। কিন্তু যে সুবিধাটা আপনি পাবেন, সুবিধার মধ্যে জায়গাগুলোই খুঁজতে হবে। যেমন নৈরাজ্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুষ্টামি থাকবে না, ওইরকম অনৈতিক টাকা পয়সার লেনদেন থাকবে না, ছড়াছড়ি থাকবে না। আপনার এই জায়গায় আদর্শের একটা লড়াই হবে। যেমন মানুষ যদি মনে করে যে আমি বিএনপিকে ভোট দেবো, দেবে। যদি মনে করে না আমার ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছে যে জামাতকে ভোট দেবো, আমার মার্কা দেখে আমার একটা ইমোশন কাজ করতেছে, ইউ ক্যান উইন। এই যে জায়গাটা, আর সর্বোপরি হচ্ছে যে পার্সেন্টেজ চয়েসগুলি সিম্পল এন্ড সেন্ট্রালাইজড, না সেন্ট্রালাইজ হবে। এবং আরেকটা হচ্ছে যে প্রত্যেকটি দলই, যেমন আমরা এখন বলি যে আমরা জাতীয় সরকার গঠন করি, আমার তো জাতীয় সরকারটাই চলে আসবে ওই জায়গায়। আপনার আমার বক্তার পূর্ববর্তী বক্তার এই অনুযায়ী যে মিনিমাম ছোট একটা দল 1% ভোট পেয়ে যেতে পারে, তো 1% পেলে তো 300 আসনে সে 3টা পেয়ে গেল। তো 3টা তো এখন সে জোট করেও বিএনপির সাথে ফর এক্সাম্পল নুরুল গণ অধিকার পরিষদ একটা সিট পাইতে পারে, পাবেই না। তো এভাবে করে কিন্তু হচ্ছে। আর একটা নেগেটিভ মানুষ মার্কেটিং করে যে এটা করলে হবে কি, কিছু কিছু উইং এখানে ঢুকে যেতে পারে। আপনি কাকে বলছেন কিছু কিছু উইং ঢুকে যেতে পারে? বাংলাদেশের বিদ্যমান আইনেও হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন কোন জায়গায় মেম্বারি ইলেকশনে নিজে যদি দাঁড়ায় ভোট পাবে না, কিন্তু আওয়ামী লীগের কাঁধে চড়ে তারা কিন্তু বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে আছে। বাংলাদেশে আপনি বলতে পারেন হিন্দু ভাইদের আলাদা তারা একটা পার্টি করে নির্বাচন করবে, অসুবিধা কি? তারা কি তাদের অধিকার প্রতিষ্ঠা করবে না? কিন্তু এই হিন্দু ভাইরা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের কাঁধে চড়ে যে পরিমাণ সংসদ সদস্য এখন আছে, তাও কাউন্ট করলে আপনার মোর দ্যান 20 হবে, মোর দ্যান মানে 15 হবে। তাহলে কি হচ্ছে, যেই লোক সেই তারা তো ঘুরে ফিরে আর একটা জায়গা থেকে আসবে। কিন্তু এই আশাটার মধ্যে ক্ষতি নেই, বরং উপকার আছে। উপকার আছে ওই ভোটগুলো একটা সময় একটি গোষ্ঠীর উপরে নির্ভর করে ভোট দিত, সেই ভোটটাও বরঞ্চ সেন্ট্রালাইজ হবে। তখন কি হবে, এই যে একটু আগে বললেন যে ডানপন্থী কিছু রাজনৈতিক দল আছে, যে দলগুলো কখনোই ভালো রেজাল্ট করতে পারে না, তারা সেখানে ভালো রেজাল্ট করবে, তারা সেখানে প্রতিনিধিত্ব নিয়ে আসতে পারবে। তখন তো আর আপনার এখানে কাউকে প্রতিনিধি আনার জন্য নতুন করে সংগ্রাম করতে হয় না। আমি সেই জায়গা থেকে মনে করি যে পিআর পদ্ধতিটা অবশ্যই হওয়া দরকার, এবং সেটা দুটো কক্ষেই হওয়া উচিত, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ। এখন আপনি আসতে পারেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান ইলেকশনে যদি এমনটা হয় যে তাহলে নিম্ন কক্ষে হলো না, যেটা আমাদের ভাই বলার চেষ্টা করেছেন যে এখনই ইমিডিয়েট এই অ্যাকশনে যাওয়া যাবে কিনা, যদি লেটস সে ইফ ইউ ডোন্ট গো, তাহলে কি করতে হবে, উচ্চ কক্ষে আপনি যে 100 আসনে যদি হয়, এই 100 আসনের ব্যালট আপনাকে আলাদা করে দিতে হবে। সারা বাংলাদেশে 2টা ব্যালটে ভোট হবে, একটা হবে ওই স্থানীয় যে বিএনপির দাঁড়িয়েছে, জামাতের দাঁড়িয়েছে তাদের ইলেকশনের ব্যালট, আর একটা হবে সেন্ট্রাল ব্যালট, যেটা হবে উচ্চ কক্ষের জন্য। সেখানে শুধু মার্কাই থাকবে, এই মার্কায় মানুষ ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে, দাঁড়িপাল্লায় ভোট দিবে আরেকজনকে। ওই পার্টির তালিকা ওই 100 জনের আগেই তারা প্রকাশ করে দিবে যে আমাদের উচ্চ কক্ষের জন্য আমরা যদি 100-তে 100%ই ভোট পাই, তাহলে আমরা এতজনকে দিব এবং সিরিয়াল নেই। তাহলে হবে কি, আপনি ভালো পিপলদের পিকচারটা বিফোর ইলেকশন আপনি দেখতে পারবেন এবং তাদেরকে সেখানে নিয়ে যেতে পারবেন। তবে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ যদি এরকম হয় যে নিম্নকক্ষের পার্সেন্টেজ থেকে মহিলা এমপির মতো যেভাবে বানানো হচ্ছে ওই রকম উচ্চকক্ষ হবে, তাহলে যেই লাউ সেই কদু হবে। কারণ এখানে আপনার ওই দল ওই পার্সেন্টেজ আকারে ওখানে কয়েকজনকে দুর্নীতিবাজ দুষ্কৃতিবাজকে বিক্রি করার মতো একটা উপরে বসিয়ে দেবে, তাদের দ্বারা আপনি জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না। তবে ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে, দেখতে কষ্ট হলেও, একটু আপনার কাছে নতুনত্ব মনে হলেও, পিআর পদ্ধতির বিকল্প বাংলাদেশে নাই। না হয় এই সন্ত্রাসী রাজ্যে, এই দেশের মধ্যে আপনি কখনোই নির্বাচনকে কলুষিত মুক্ত রাখতে পারবেন না।
পিয়ারটা এখন হয়তো তারাই চাবে না যারা পিয়ার পদ্ধতি ছাড়া যে